দুঃখিত তোমাদের সবাইকে আসলে ক্লাসটা এর আগে একটু সমস্যা হয়ে গেছিল, ক্যামেরাটা একটু পড়ে গেছিল। আচ্ছা, সমস্যা নেই, চলো আমরা শুরু করি। আমি যেটা বলতে চাইছিলাম যে এপিগ্লোটিসের কাজটা কি? এপিগ্লোটিস হচ্ছে ভাই আমরা যে সময় শ্বাস প্রশ্বাস নেই ওই সময় কিন্তু এটা আগে বলি এপিগ্লোটিস শ্বাসনালীর উপরে থাকে এটা, হ্যাঁ। ষড়যন্ত্র কোথায় থাকে বা শ্বাসনালীর উপরে থাকে। তাহলে এপিগ্লোটিসের কাজ শ্বাসনালীর উপরে থাকে। এখন এপিগ্লোটিসটা কি করে জানো? যখন আমরা খাবারটা গ্রহণ করি না, তখন সে অন্ননালীর কি করে, তো সরি, যখন খাবার গ্রহণ করে তখন হচ্ছে শ্বাসনালীটা বন্ধ করে দেয়। খাবার গ্রহণের সময় শ্বাসনালী বন্ধ করে দেয়। এটা কিন্তু মেইন কাজটা এপিগ্লোটিস, শ্বাসনালী বন্ধ করে দেয়। এখন বলতে পারবে তারে কি, এই খাবারটা যে আমরা বন্ধ করি না, শ্বাসনালী যে বন্ধ করে দেয়, তখন তো আমার খাবারটা শ্বাসনালী দেওয়া যায় না। তোমরা মনে রাখবে, আমরা আমাদের যে ইয়াটা আছে, এই শ্বাসনালীটা, সেটা কিন্তু এরকম ভাবে, ধরো এটা আমাদের অন্ননালী, এরকম একবার সাইডে দিয়ে শ্বাসনালীটা লাগানো আছে। আমাদের এটা ধরো আমাদের গলাটা, এই গলার ভিতরে কিন্তু আমাদের শ্বাসনালীটা এভাবে লাগানো আছে, অর্থাৎ এটা যদি শ্বাসনালী হয়, এটা তাহলে অন্ননালী, এভাবে লাগাচ্ছে। এখন অবশ্যই স্বাভাবিকভাবে খাদ্য কিন্তু চাইবে এখন চলে যাও। এখন মনে রাখবে, এপিগ্লোটিস না থাকলে কি হতে, পরবর্তী আমাদের ফুসফুসে খাদ্য চলে যায়, তখন কিন্তু ফুসফুস ক্যান্সার অথবা লাং ক্যান্সার হবে, যেটা আমি পরবর্তীতে তোমাদেরকে বলবো। তখন আমি যে কথা বলতে চাইছি, খাবার গ্রহণের সময় শ্বাসনালী বন্ধ করে দেয়, তো ফলে কি হয়, খাবারটা আর যায় না। এখন সবার ভিতরে প্যাঁচটা খেলা বন্ধ করে দেয়। এবার ধরো আমি তোমার একটা সাইডে, এই সাইডটাতে তোমার একটা কথা লিখি, তাহলে তাহলে আমার আলাজিও বা শ্বাস আর ইয়ার মধ্যে পার্থক্য এখানে এসছে। আলাজিও বা আলজিবা, এটা কি বলি, আলজিবা, এটা কি আমাদের, এটা উপজিহ্বা। প্যাঁচ হচ্ছে এটা যে ষড়যন্ত্র থাকে, প্রথম কথা যে এটা ষড়যন্ত্রে, এটা গলবিলে, আর এটা ষড়যন্ত্রে, ওটা হচ্ছে অবস্থান, এটা হচ্ছে অবস্থান, পার্থক্য এরপর দিকে আসতে পারে। আরেকটা পার্থক্য কি জানো? আলজিবা আর উপজীবের ভিতরে একটা মজার পার্থক্য হচ্ছে, এটা খাবার নিয়ে একটা পার্থক্য আছে। খাবার নিয়ে নাসাপত্র বন্ধ করে দেয়, আর এটা বন্ধ করে কি, এ আমাদের শ্বাসনালী বন্ধ করে দেয়। সো এই দুইটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস, সবাই মনে রাখবে। এই দুইটা আছে, মনে করো এই চ্যাপ্টারটা যদি পড়ো না তুমি, এই দুইটা জিনিস সবাই জানা উচিত। কারণ আলাজিবার কাজ কি, আরেকটা হচ্ছে বা আলাজিবার পরে আমাদের কি, যেটা হচ্ছে আমার উপজীবের কাজ থাকে। কারণ এই দুটো যদি তোমরা না পারো, আমার মতে কষ্ট পাবে, মনে রাখবে তাহলে এই দুইটা জিনিস। চলো এবার আমার ষড়যন্ত্রের পরে কোনটা আসে বা শ্বাসনালী অথবা ট্রাকিয়া। এখন শ্বাসনালীর কথা কিন্তু আমি একটু বলেই ফেলছি তোমাদের প্রায়। চলো আমরা একটু তাড়াতাড়ি করবো এখন। শ্বাসনালী এত বড় না, শ্বাসনালীর পর আমরা যাবো শ্বাসনালীর পরে যাবো আমার ব্রঙ্কাস, তারপর ফুসফুস চলে আসছে, চাপাটা প্রায় শেষ। তাহলে চলো আমরা শ্বাসনালীতে চলে যাই। 4, শ্বাসনালী, এটার ইংলিশে তো ট্রাকিয়া, শ্বাসনালী ইংলিশটা কি বা ট্রাকিয়া। তাহলে শ্বাসনালীর কাজটা কি? শ্বাসনালী হিসেবে আমাদের কি জানি, শ্বাসনালীর ভিতরে, হ্যাঁ এটা কথা বলি তোমাদেরকে, আমি একটু বলছিলাম যে নাসাপথে লুম থাকে, হ্যাঁ শ্বাসনালী কিন্তু আরেকটা রুম থাকে, এবং এই লুমের কাজ কি, এই লুমের কাজ হচ্ছে আমাদের ইয়া থেকে রক্ষা করা। এখন এবার একটা ঝিল্লি থেকে, মনে রাখবা, জীবাণু অথবা ধুলাবালি কোনো থেকে রক্ষা করে আমাদের ফুসফুসকে, মনে রাখবে। হ্যাঁ, এগুলো কিন্তু অনেক মনে রাখার কথা, মনে রাখবে। এবং এর ভিতরে একটা কথা বলি, স্ল্যাশ মার্ক থাকে এখানেও কিন্তু একটা ধরনের স্ল্যাশ মার্ক থাকে, যে অপ্রয়োজনীয় বস্তুকণা আমাদের প্রবেশে বাধা দেয়। তো এখন এবার আমি লিখে দিই তোমাদেরকে। তাহলে শ্বাসনালীর কাজটা এখন লিখে দিই। শ্বাসনালীতে শ্বাসের শ্লেষ্মা থাকে না, শ্লেষ্মার মাধ্যমে বের করতে শ্বাসনালীতে লুম থাকে, আবৃত না, লুম থাকে, যা অপ্রয়োজনীয় বস্তুকণা বা বস্তুকণা বা ধূলিকণা, ওই যে আমরা শ্লেষ্মাটা পড়ছিলাম নাসাপথে বা ন্যাসাল ক্যাভিটিতে, এইখানেই কাজটা করি। শ্লেষ্মা, এই জন্য তোমার বলছি, শ্লেষ্মা সম্পর্কে আমি আরো বলবো।
স্ল্যাশ মার সাথে বের করে দে। তাহলে আশা করি তোমরা সবাই বুঝতে পারছো যে শ্বাসনালীর প্রধান কাজ। এখন শ্বাসনালীতে কিন্তু কোনো এই করে দেখতে পারবো না যে শ্বাসনালীর একটা লম্বা পাইপের মতো একটি এ, উম, অংশ যা যার মাধ্যমে শ্বাস দেয় অন্য নালীর সাথে থাকে, এটা কোথায় তুমি লিখতে পারবে না। অবশ্যই তোমরা পারবে শ্বাসনালীর একটা লম্বা অংশ। এখন মেন কথাটা কিন্তু আমরা তোমাদের এটা হচ্ছে আমাদের মেন কথাটা। সো আমি তোমাদের এই মেন কথাটা তোমাদের লিখে দিলাম, কারণ এই মেন কথা যদি না পারো অন্য কোনো করা না পাইলে লাভ নাই। বুঝতে পারছো? এই জন্য আমি তোমাদেরকে মেন কথাটা লিখে দিছি। হ্যাঁ, আর অবশ্যই পিডিএফটা পেয়ে যাবে, তোমার টেনশন নিও না। আর পড়ার চেষ্টা করবে, আর সবাই একটু নোট করার চেষ্টা করো, নোট করলে সুবিধা হবে তোমাদের, তোমরা মুখস্থ হয়ে যাবে। আর একটা কথা লিখে দিই আমি, এটা হচ্ছে একটা লম্বা পাইপের মতো, লম্বা পাইপের মতো, পাইপের মতো। ইচ্ছে করে অনেকে পাইপটা বাদ দিয়ে ফেলতে পারো, লম্বা একটি অংশ, এর মতো অঙ্গ, এটা তন্ত্র অঙ্গ। এটা হচ্ছে শ্বাসনালী। এখন এই দুইটাই শ্বাসনালী, আমি তোমাদেরকে এমনই বলি যে তোমরা এখানে মুখস্থ হয়ে যায়। শ্বাসনালী পর্বে তো আমরা যেটা পাবো সেটা হচ্ছে আমাদের কি 5 নাম্বার, এবং সেটা সবচেয়ে মজাদার কথা হয়েছে সেটা আমাদের ব্রঙ্কাস বা ব্রঙ্কাস। তাহলে এখন খেয়াল করো ব্রঙ্কাস। এখন আগে প্রথমত যে কথাটা সবাই বলবো না, ব্রঙ্কাসের এক বচন কি জানো? ব্রঙ্কিউল। ব্রঙ্কাস দুইটা থেকে, ব্রঙ্কাস দুটি থেকে এক বচনে, এক বচনে অর্থাৎ একটাকে বলে ব্রঙ্কিউল আর কি, যেটা এক বচন মানে এককিউল, যেটি ব্রঙ্কিউল। ব্রঙ্কিউল এটা অনেক ইম্পর্টেন্ট একটা কথা, কিন্তু আমি শুধু তোমাকে বলে যে ব্রঙ্কাস কি, ব্রঙ্কাস দুটি থেকে এক বচনে বলে ব্রঙ্কিউল। সো সবাই এটা মনে রাখবে, মনে রাখবে কি করবে, মনে রাখবে এক বছর বলে ব্রঙ্কিউল। এখন ব্রঙ্কাস কি বা দুইটা অংশ বিভক্ত, আবার বলি ওই যে আচ্ছা ব্রঙ্কাসটা এরকম আর কি, ধরো যে এটা হচ্ছে ধরো আমাদের ইয়াটা, এটা হলো আমাদের কি যে শ্বাসনালী, তারপর এই যে এখানে ফুসফুস আছে, ধরো এটা আমার ফুসফুস একটা, এটার একটা ফুসফুস, আমি আসলে আমার এত সুন্দর নেই, ধরো দুইটা ফুসফুস, এই দুইটা ফুসফুস থেকে ব্রঙ্কাস, এটা ওই যে এটা চলে, এটা হচ্ছে ব্রঙ্কাস, এটা হচ্ছে ব্রঙ্কাস, ব্রঙ্কিউল মনে রাখবে। হ্যাঁ, এই ব্রঙ্কাসটা কি, তার মানে কি এই অসংখ্য শাখা প্রশাখা আছে, ব্রঙ্কাস, ব্রঙ্কাস ফুসফুসের ভিতরে, ফুসফুসের ভিতরে অসংখ্য শাখা প্রশাখায় বিভক্ত হয়ে যায়, শাখা প্রশাখায় বিভক্ত হয়ে যায়। তাই আশা করি তোমার সবাই মনে রাখবে যে ব্রঙ্কাস কি অসংখ্য শাখা প্রশাখায় বিভক্ত হয়ে যায়, এবং সেখানে অনুক্রম শাখা যেটা হচ্ছে ব্রঙ্কিউল। আচ্ছা আবার বলি, ব্রঙ্কিউল কি, ব্রঙ্কিউল এর অনুক্রম শাখা মনে রাখবে। আর এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে শ্বাসনালীর, এটাকে শ্বাসনালীর গঠন শৈলী বলা হয়। যেরকমভাবে আমরা স্কেলিটন অর্থাৎ কঙ্কাল যেরকমভাবে গঠন করে ইয়াটাকে, ঠিক তেমন এটাকে শ্বাসনালীও, এটাকে শ্বাসনালীর মাধ্যমে এটা গ্রহণ ইয়া হয়। মনে রাখবা যে শ্বাসনালী, এটা লিখে দিই, শ্বাসনালী গঠনশৈলী হচ্ছে এটা, এটা চাই তুমি স্কিপ করতে পারো, বাট এটা হচ্ছে তোমাদের বলার জন্য বলো আর কি, গঠনশৈলী, গঠনশৈলী। আবার বলি, আবার বলি কথাটা বারবার বলি আমি, যে এগুলো তোমাদের মেন মেন কথা বলতেছে, অর্থাৎ আমাদের কিন্তু ভিতরে আরো অনেক কথা আছে, বাট তোমাদের মেন মেন কথাগুলো বলতেছে। তুমি সিকিউতে লিখতে পারো, হ্যাঁ অবশ্যই ভাই, কিন্তু এমসিকিউ কিন্তু বলে দিতেছে, এমসিকিউ কিন্তু রেখা দিই না। হ্যাঁ বুঝছো? তোমরা সবাই অবশ্যই পড়ালেখা করো, পড়ে ওঠে পিডিএফে পাইবি ইনশাল্লাহ। তো চলো আমরা তারপর পৃষ্ঠে চলে যাই। তবে তারপর পৃষ্ঠে যদি আমি যাই না, হ্যাঁ তারপর পৃষ্ঠে আমরা কী পাবো দেখো, এটাকে আমি পিছনে নিই, ঠিক আছে? আশা করি এখন এতটুকু এটা ঠিক আছে, ঠিক আছে। তো চলো আমরা শুরু করি, আমরা এখান থেকে শুরু করি। তো এবার আমরা ব্রঙ্কাসটা শেষ, এবার হচ্ছে ফুসফুস বা লাং, দ্য মোস্ট ইম্পর্টেন্ট। ফুসফুস আলোর কারণে একটু সমস্যা হচ্ছে তাই না, একটু কষ্ট। লাং, এখন ফুসফুসে কিন্তু কাজ অনেকগুলো আছে, বা লাং, আমি এখন লাং বলবো এটাকে, ফুসফুসটা কমই বলবো। দেখবো আমি এটাকে একটু বেশি পরিমাণে দেখবো ইয়া বলে, তারাও দেখি কয় নম্বর কাজ, এটা ঠিক আছে। এই ফুসফুসটা হচ্ছে আমাদের শ্বসনতন্ত্রের প্রধান অঙ্গ, কিন্তু এটাই মনে রাখবে, এটা লিখে দেবে, এগুলোই লিখবে রে ভাই, এগুলোই লিখবা,
দেখো, ফুসফুস না থাকলে কি তোমার শ্বসনতন্ত্র হইতো? শ্বসনতন্ত্রের প্রধান অঙ্গ তো এটা বলা হয়। তো এটা কি কেউ লিখতে পারবে না? আশা করি তোমরা সবাই লিখতে পারবে। শ্বসনতন্ত্রের প্রধান অঙ্গ হচ্ছে আমাদের ফুসফুস। এবং মনে রাখবে এটা হচ্ছে স্পঞ্জের মতো কোমল, হালকা লালচে লালচে ধরনের। হ্যাঁ, মনে রাখবে। একটা কথা একটু মনে রাখতে পারো, এটা যে হৃৎপিণ্ডের দুই পাশে বিভক্ত। হৃৎপিণ্ডের দুই সাইডে, এবং এটা কিন্তু দুইটা থাকে। ফুসফুসে কিন্তু আলাদাভাবে সিকিউর জন্য ইম্পর্টেন্ট আছে, দুটি থাকে। ফুসফুসটা নিজে আলাদাভাবে সিকিউর আসতে পারে, দুটি থাকে। হৃৎপিণ্ডের দুই পাশে থাকে, এগুলো বলে একটা শ্বসনতন্ত্রের প্রধান অঙ্ক। ফুসফুস থাকে দুইটা, যা হৃৎপিণ্ডের দুপাশে থাকে। এবং আরেকটা কথা হলো, এটা হচ্ছে এর রং লালচে ধরনের। এর রং লালচে বাদামি, সরি লালচে, হালকা লালচে, এই লালচে বাদামের মতোই লালচে রঙের। তারপরে নরম কোমল, নরম স্পঞ্জের মতো, এগুলো লিখবা। এর মধ্যে ভাই মুখস্থ লিখতেছি না, বুঝছো? স্পঞ্জের মতো, এগুলো যে মাথার ভিতরে আসতেছে আমার, মানে তোমাদের মনে হয় যে ফুসফুসের কথা তখন তুমি ভাববা এই ফুসফুসটা কিরকম, ফুসফুসের কথা তখন মাথার ভিতরে আসতে, যে ফুসফুসটা দেখতে এরকম, যে ফুসফুসটা লালচে ধরনের। তোমরা একটু ভাবা, তোমরা যদি 3D ফিগারটা দেখো তাহলে আরো তোমাদের সুবিধা হবে। আমাদের তোমরা ভিডিওটা দেখার আগে অথবা পারলে এখন একটু 3D এই পিকচারটাকে দেখে আসো, সুবিধা হবে। আমি আমি চাইলে তোমাদেরকে 3D পিকচার দেখাতে পারতাম। মনে রাখবে যে 3D পিকচারটা দেখলে তোমাদের সুবিধা হবে। তোমরা 3D পিকচারটার কথা যদি দেখো তাহলে 3D পিকচারে গিয়ে দেখবো যে এটা লালচে ধরনের, তো নরম। এটা কিন্তু আসলে তো অনেক নরম, স্পঞ্জের মতো। কিন্তু আসলে স্পঞ্জের মিষ্টি খাইছো না তোমরা? হ্যাঁ, স্পঞ্জের মিষ্টির মতো এটা স্পঞ্জ, স্পঞ্জ থাকে। হ্যাঁ, নরম। আরেকটা হচ্ছে এগুলোই নরম কোমল, যে কথা নরম একই কথা, হচ্ছে লালচে রঙের নরম স্পঞ্জের মতো। আর মানে আরেকটা না, এখানে কিন্তু অনেক কথা বলা যায়, সব কথাগুলি মোটামুটি ইম্পর্টেন্ট ধরনের কথা, তাই তোমাদের সব কথাগুলো মাথার ভিতরে রাখতে হবে, বুঝতে পারছো? তো চলো আমরা পরে ইয়াতে যাই কথা বলে। এখন তোমার মনে রাখবা ফুসফুস যে আমরা বলছি দুইটা অংশ না? হ্যাঁ, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট আছে। ফুসফুস, লাং, দুটি লাং, হচ্ছে ডান লাং হচ্ছে দুইটা থাকে, ডান ফুসফুস আর এটা হচ্ছে বাম ফুসফুস। ডান ফুসফুসের হচ্ছে 3 খণ্ড, মনে রাখবে। ডান মানে 3, ডান মানে কি বেশি, ডান 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 হচ্ছে বেশি, বাম হচ্ছে কম। 3 2 3 2 3 2, মনে রাখবে। ডান হচ্ছে 3 খণ্ড, বাম হচ্ছে 2 খণ্ড। কীভাবে মনে হবে আবার বলি, ডান মানে কি বেশি 3, তারপর 2, অবশ্যই মনে রাখবে। ডান হচ্ছে 3 খণ্ড, বাম হচ্ছে 2 খণ্ড। এখন এটা একটা একটা পরীক্ষাতে আসা পড়ে। ফুসফুসে ফুসফুসের প্লোরা নামক একজন পর্দা থাকে। কি থাকে? ফুসফুসের ভিতরে একটা প্লোরা নামক পর্দা থাকে, যা ফুসফুসের দুই বাজু প্লোরা নামক পর্দা দিয়ে আবৃত। মনে রাখবে এটা। এটা মনে রাখবে। এবার কাজ দেখে আমি বলবো, বাট এটা আগে মনে রাখবো। প্লুরা নামক পর্দা দ্বারা আবৃত, পর্দা দ্বারা আবৃত, দ্বারা আবৃত। এখন আমি তোমাদের বলবো ফ্লোরাটা কাজ কি জানো? এটা এক ধরনের রস ক্ষরণ করে। এটা এক ধরনের, আমার কিন্তু এটা ধরনের রস ক্ষরণ করে, যা যা কি করে বলতো? একটু ভাবো তো, ফুসফুসে পরে আমাদের কি আছে? হ্যাঁ, বলতো মধ্যচ্ছদা, বক্ষ গহ্বর। অর্থাৎ বক্ষ গহ্বরের সাথে আমরা ঘর্ষণ হয় না, এই ঘর্ষণটা থেকে এটাকে রক্ষা করে। অর্থাৎ মনে রাখবো যে ফুসফুসের উপর প্লোরা নামক একদম পর্দা থাকে, যা বক্ষ গহ্বর ঘর্ষণ হতে, বক্ষ গহ্বরের সাথে সাথে ফুসফুসের ঘর্ষণ রোধ করে। সো এই জন্য বলতেছিলাম অনেক ইম্পর্টেন্ট কথা, ঘর্ষণ রোধ করে। তো আমি তোমাদের একটা রিক্যাপ দিই, যে রিক্যাপটা হচ্ছে ফুসফুসের কাজ। ফুসফুসের দুইটা অংশ থাকে, ফুসফুস থাকে দুইটা। তারপর শ্বসনতন্ত্রের প্রধান অঙ্গ বলে হৃৎপিণ্ডের দুই পাশে থাকে। এদের রং লালচে রঙের, নরম স্পঞ্জের মতো। লাম অথবা ফুসফুস দুইটা থাকে, ডান ফুসফুস বাম ফুসফুস। ডান ফুসফুস 3 খণ্ড থাকে, বাম ফুসফুস 2 খণ্ড থাকে। ফুসফুসের প্লোরা নামক পর্দা থাকে। এখন প্লোরাটার কাজটা কি? মধ্যচ্ছদা অথবা ডায়াফ্রাম অথবা তোমরা যে বক্ষগহ্বরের সাথে ফুসফুসে ঘর্ষণ রোধ করে আমাদের এই প্লোরা নামক পর্দাটা।
তবে এই জন্য বলতেছে এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা কথা। হ্যাঁ, এখন একটা কথা বলি, ফুসফুস কি জানো? ফুসফুসের ভিতরে কিন্তু হ্যাঁ যে অ্যালভিউলাস থাকে না, অ্যালভিউলাস সম্পর্কে কিন্তু তুমি ইন্টারভিউটা দেখবে এত বড় একটা কিছু আছে, মানে কত কিছু একটা। বাট আমি শুধু বলবো অ্যালভিউলাস কি, অ্যালভিউলাস হচ্ছে সূক্ষ্ম সূক্ষ্ম শ্বাসনালী রক্তনে থাকে অ্যালভিউলাস, এটা মনে রাখবে। এবং মৌচাকের মতো দেখতে। হ্যাঁ, তাহলে আমি এটা লিখিয়ে দিই, লিখলে তোমাদের সুবিধা, বুঝছো? অ্যালভিউলাস, অ্যালভিউলাস, ভিউলাস ফুসফুসে ভিতরে মৌচাকের ন্যায় থাকে, মৌচাকের ন্যায় থাকে এবং এই অ্যালভিউলাসটা আমি বলি এখানে সূক্ষ্ম সূক্ষ্ম নালিকাও থাকে, এটাই মনে রাখবে। নালিকা, নালিকা বলতে রক্তনালিকা আর কি, নালিকা থাকে, বুঝছো? তো এগুলা তোমার পরীক্ষাতে আসলে লাগবে। এবার চেষ্টা করবো সবাই পোয়েম আকারের মতো করে লিখতে, যে এবার পোয়েম ছাড়া লিখলে পারো সমস্যা নেই, বাট পোয়েম আকারে লিখলে তোমাদের জন্য প্রচুর সুবিধা হবে, প্রচুর সুবিধা। পোয়েম বের লিখলেই তোমার সব সুবিধা হবে। একটা কথা বলি, একটা কথা বলতে পারবো, এটা জানা কথা যে ফুসফুসে ফুসফুস বেলুনের মতো সংকুচিত হয়ে প্রসারিত হয়, এটা মনে রাখবে। এখন তোমরা এটা তোমরা আছে না প্র্যাকটিক্যাল, তোমাদের একটা কথা বলতে চাও, বেলুনের সংকুচিত, তোমরা কিন্তু সবাই ইয়া গরু যদি গরু কাটার কোরবানির সময় গরু কাটা তো দেখো না, দেখবা যে সংকুচিত, আগে লিখে নিতে প্রসারিত। তোমার সব যে কোরবানি কাটাতে, কোরবানির সময় গরু কাটাতে গরুর পর তোমরা ফুসফুসটা পাও না, ফুসফুসটা ফুল দিলে দেখো বেলুনের মতো ফিল আছে। আবার যদি ফুটটা সরাতে দেবে ও চিপসে দেবে, অর্থাৎ তোমরা ফু দিলে এত বড় বেলুনের মতো হয়ে যাবে, মানে চিপসে যাবে। এটা কিন্তু গরুর ফুসফুস। আর গরুর ফুসফুস যে কথা, মানুষের ফুসফুস প্রায় সেমই কিন্তু, কারণ গঠন কিন্তু সেম, যদি আলাদা বাট গঠন কিন্তু সেম কথা, বুঝছো? আর গরুর ফুসফুস কিন্তু আমরা এটাকে কিন্তু কলিজা বলে থাকি, ফ্যাসা বলে সেটাকে আমরা, গ্রামে এটাকে ফ্যাসা বলো, এটা হচ্ছে আমাদের গরুর কলিজা। তো চলো আমরা ফুসফুসটা এতটুকু, ফুসফুস আরো কত কিছু আছে, বাট এইগুলো হচ্ছে মেন কথা। এখানে কিন্তু গ্যাসীয় আদান প্রদানটা হয়, যে ফুসফুস যে সংকুচিত হয়, প্রসারিত হয়, এর মাধ্যমে কিন্তু আমাদের গ্যাসীয় আদান প্রদান হয়। সো আমরা বুঝতে পারছো তোমরা কোথা থেকে কোথায় চলে গেলাম, গ্যাসীয় আদান প্রদান। ওই আমাদের নাসাপথ, নাসাপথ থেকে আমরা এখানে আসছি, প্রদান হয় এই যে এটাগুলো মাত্র, বুঝতে পারছো কোথায় দিয়ে কোথায় চলে গেল? তো ফুসফুসে বেণুমাত্র সংকুচিত প্রচারিত, এর ফলে কিছু একটা পদার্থ। আর একটা কথা, একটা ছোট একটা অংশ আছে, সেটা মধ্যচ্ছদা। মধ্যচ্ছদা একটু লিখে দিই, মধ্যচ্ছদা রয়েছে, না বলে পারো, বাট একটু লিখে দেওয়ার কথা। বাট কারণ এটা একটা জিনিস ঘটে, মজাদার জিনিস ঘটে, এবং সেটা হচ্ছে সংকোচন প্রচার। বা মধ্যচ্ছদার কিন্তু কয়েকটা নাম আছে, মধ্যচ্ছদার কিন্তু নামগুলো একটু মনে রাখো। ডায়াফ্রাম, ইংলিশে বলে এটাকে ডায়াফ্রাম, অথবা বক্ষগহ্বর, এগুলো একই নাম। হুম, এখন এই সরি, দুঃখিত, মধ্যচ্ছদাকে বলা হয় বা ডায়াফ্রাম বা বক্ষগহ্বর। তাহলে মধ্যচ্ছদার কি কাজগুলো দেখবা? সংকোচন প্রসারণ রে ভাই, সংকোচন প্রসারণ। হাসি টেকে যাবে আসলে, সংকোচন প্রসারণ। এখন কি হবে? ফুসফুসের উল্লা, ফুসফুস সংকোচন হলে এটা প্রসারণ হয়, ফুসফুস প্রসারণ এটা সংকোচন হয়, বুঝছো? অর্থাৎ মনে রাখবা, ফুসফুস যদি সংকোচন, এটা ধরো, এটা মানে সংকোচন, সংকোচন হয়, তাহলে ডায়াফ্রাম, ডায়াফ্রাম প্রসারণ হবে। আবার ফুসফুস যদি প্রসারণ হয়, ডায়াফ্রাম সংকোচন হবে, বুঝছো? মানে পুরো উল্টা রে ভাই, ফুসফুসের পুরো উল্টা। এটার মধ্যে একটা মজার ঘটনা হয়েছে, এই যে ঘটনা হয়েছে যে প্রসারের সময় আমরা অক্সিজেন নিতে পারি এটার কারণে। বুঝতে পারছো তোমার কোথা থেকে কোথায় জল আসে? ফুসফুসের কথা বলে দিচ্ছে এখানে, আসলে কিন্তু ফুসফুস কিন্তু এরকম বলে। আচ্ছা, একটা কথা লিখিয়ে দিই এখানে, যে এটা মানে প্রসারণ, প্রসারণ, এটা মানে সংকোচন। বোঝার কথা যদি হবে তারপর লিখে দিই, লেখা দেওয়ার কারণ আছে, কারণ তোমাদের এটা কিন্তু আকারে চলে যাবে। আচ্ছা বাদ দাও, তাহলে এটা যদি সংকোচন হয় তাহলে এটা ফুসফুস, আর প্রসারণ এটা হবে। ফুসফুসে সংকোচন হয় তাহলে ডায়াফ্রাম প্রসারিত হবে, আর ফুসফুস প্রসারিত হলে ডায়াফ্রাম সংকুচিত হবে। বুঝতে পারছো মধ্যচ্ছদা? এবার তাহলে আমরা
সেকেন্ড পার্ট, অর্থাৎ ওই যে মনে আছে তোমাদের বলছে দুইটা পার্টে বিভক্ত, শ্বসনতন্ত্র, শ্বসনতন্ত্র হচ্ছে দ্বিতীয় পার্ট। প্রথম পার্টটা কি ছিল, প্রথম পার্ট হচ্ছে শ্বসনতন্ত্র। তো আমরা এই প্রথম পার্টটা কমপ্লিটেড, উই হ্যাভ বিন কমপ্লিটেড দ্য ফার্স্ট পার্ট। প্রায় 1 ঘন্টা চলে গেছে, প্রায় 40 মিনিট শুরু হয়ে গেছে আমাদের ক্লাসটা। প্রথম পার্টটা পড়াইতে এমসিকিউ সিকিউ পড়ালে ভাই স্বাভাবিক এরকম লাগবে। এখন আমরা দ্বিতীয় পার্টের কথা যেটা বলতেছি, দ্বিতীয় পার্ট আসলে চলি, আমরা দ্বিতীয় পার্টে যাই। দ্বিতীয় পার্টে আমরা দ্বিতীয় পার্টে চলে। দ্বিতীয় পার্টে কিন্তু আমরা কি বুঝবো, শ্বসন ক্রিয়া। দ্বিতীয় পার্টটা হচ্ছে আমাদের শ্বসন ক্রিয়া। এই শ্বসন ক্রিয়া মানে হচ্ছে আমাদের U2 ও CO2 বিনিময়। এটা আমি এখন ইনশাল্লাহ এমনভাবে পড়াবো তোমরা সবাই বলবে ভাই আসলে আমরা তুমি কইছিলাম। এটা ইনশাল্লাহ তোমরা এই কথা বলতে বাধ্য হবে, বুঝছো? ইনশাল্লাহ। তো প্রথমে একটা কয়েকটা কথা বলা উচিত এটা সম্পর্কে। এই কথাগুলো একটু না বললেও নয়, না জানলেও নয়। এখন আবার কীভাবে শ্বসন হচ্ছে 2 ধরনের, আগে বলি। শ্বসন যে ঘটে না, এটা হচ্ছে, হ্যাঁ এটা আমি এই টিভি চ্যাপ্টার যারা বলছে তারা আবার বলবে, এটা ওই কথা বলতেছি না আমি, মানুষের যে শ্বসন। শ্বসন হিসেবে আমাদের অন্তঃশ্বসন ঘটে একটা, বহিঃশ্বসন, বহিঃশ্বসন ঘটে এক জায়গায়, আর যখন হচ্ছে অন্তঃশ্বসন। একটু তোমরা হয়তো দেখতে পাচ্ছ না, একটু অসুবিধা তোমাদের জন্য হয়, বোর্ডে আনলে দেখানো ভালো হতো আর কি, সমস্যা নেই। অন্তঃশ্বসন হয়, বহিঃশ্বসন হয়, শ্বসন হয়। এর অন্তঃশ্বসন এই বহিঃশ্বসনটা থেকে আসে না, অন্তঃশ্বসন মোস্ট ইম্পর্টেন্ট। এবং হ্যাঁ চাই তো এটা পরীক্ষা, দেখো এই পরীক্ষাতে আসা পড়ছে, মানে শ্বসনকে পরীক্ষাতে আসা পড়ছে, তোমরা লিখে রাখো ভালো, বুঝছো? আবার বলি শ্বসন 2 ধরনের, একটা অন্তঃশ্বসন আর একটা হচ্ছে বহিঃশ্বসন ঘটে। এবং অন্তঃশ্বসনে কি হয়, বহিঃশ্বসনে কি হয়, সবগুলা আমরা এখন বলবো। টেনশন নিন। আগে প্রথম বহিঃশ্বসনটার কথা একটু একটু বলো, বেশি না। বহিঃশ্বসনটা কিভাবে ঘটে বলবো। বহিঃশ্বসন মানে হইলো যে আমাদের কার্বন ডাইঅক্সাইড CO2 গ্রহণটা, অর্থাৎ আমরা যে কার্বন ডাইঅক্সাইড CO2 U2 ত্যাগ ও গ্রহণ। এখন আমি কথা বলি, গ্রহণ CO2 ত্যাগ করি, U2 গ্রহণ করি, মনে রাখবে। হ্যাঁ, তো এই বহিঃশ্বসন হচ্ছে এটা, আমাদের কার্বন ডাইঅক্সাইড ও অক্সিজেন গ্রহণ, কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করা মানুষের, অথবা অক্সিজেন গ্রহণ করা। এটা হচ্ছে আমাদের বহিঃশ্বসন কাজ। কারণ এটা কীভাবে ঘটে এটা বলবো, যে আমরা প্রথম বলছিলাম যে মধ্যচ্ছদার কথা। হ্যা্যাঁ, ধরো মধ্যচ্ছদা, এখন ধরো একটা কি হলো, মধ্যচ্ছদার কথা আছে, এটা মজার কথা হবে, এটা এটা উল্টাটা তোমরা এটা ভাববা। মধ্যচ্ছদা যখন সংকুচিত হয় না, তখন কি এবার ফুসফুসটা প্রসারিত হয়, এটা তো তোমরা সবাই জানো, ফুসফুস প্রসারিত হয়। হ্যাঁ, ভালো কথা। এখন মধ্যচ্ছদা সংকুচিত হলো, তারপরে তাহলে ফুসফুসটা অবশ্যই প্রসারিত হবে। ফুসফুস প্রসারিত কি হবে বলো সবাই? এটা দুঃখিত, আসলে ফুসফুসের সাথে একটা কানেকশনটা নাই। কানেকশনটা হবে ভাইয়া কার সাথে বলো, কানেকশনটা হবে বক্ষগহ্বর আয়তন থেকে, অর্থাৎ মধ্যচ্ছদা বক্ষগহ্বর আয়তন সেম, অর্থাৎ মধ্যচ্ছদার সাথে আমাদের বক্ষগহ্বর প্রসারিত হবে। তখন কি হবে, একটা চাপ সৃষ্টি হবে, তখন তখন একটা বায়ুচাপ সৃষ্টি হয়, তখন বায়ুচাপ কমে যায়, যার ফলে আমরা শ্বাস গ্রহণ করি, প্রশ্বাস নিই। তো আমি এটা তো ইম্পর্টেন্ট, বহিঃশ্বসন ইম্পর্টেন্ট, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অন্তঃশ্বসন। তাই তোমরা বহিঃশ্বসন যদি কেউ মাথার উপর দিয়ে যায়, মাথার উপর দিয়ে যেতে দাও, এটা বোঝা লাগবে না আরেকবার। আবার বলি, মাথার উপর দিয়ে যদি যায়, মাথার উপর দিয়ে যায়, বোঝা লাগবে না এটা। অর্থাৎ তোমাদের নো নিড টু আন্ডারস্ট্যান্ড বহিঃশ্বসন ভালোভাবে। তোমরা যদি বুঝতে পারো প্রথমবারে, হ্যাঁ ইউ আর ওয়েলকাম। না বুঝতে পারলে সমস্যা নেই, শুধু এমনিতে মনে ভিতরে রাখে যে বহিঃশ্বসন কী ঘটে বা কী ঘটে বা কিছু হয়। তোমাদের যেটা বলছে, মধ্যচ্ছদা কমে গেলে বক্ষগহ্বর বেড়ে যাবে, তখন বায়ুর চাপ, এখানে একটা চাপ হবে, বায়ুর চাপ। হ্যাঁ, তো বায়ুর চাপ কমে যাওয়ার ফলে কি হবে, আবার প্রশ্বাস নেই। আর প্রশ্বাসটা মানে কি বা উঠু নেওয়া, প্রশ্বাসটা মানে আমাদের কি উঠু নেওয়া, বুঝতে পারছো? হ্যাঁ, বুঝতে পারছো তোমরা সবাই? আশা করি সবাই বুঝতে পারছো। তো মধ্যচ্ছদা কমে গেলে এরকম হয়। এখন অন্তঃশ্বসনটাকে তোমার আলাদাভাবে লিখে দিই, গুলি মিস, বন্দুকের গুলি মিস হয়ে যেতে পারে, বাট এটা আসা মিস হবে না ইনশাল্লাহ। অন্তঃশ্বসন, এটা ওয়ান শট ক্লাস দিচ্ছি ইনশাল্লাহ, অনেক ভালো একটা ক্লাস হবে এটা।
অন্তঃশ্বসনে যদি যায়, অন্তঃশ্বসনের ভিতরে আমরা অক্সিজেন শোষণ অথবা অক্সিজেন গ্রহণ পাবো, একটা টার্ম পাবো, দুইটা টার্ম, অক্সিজেন গ্রহণের দুইটা টার্ম পাবো, একটা পাবো CO2 ত্যাগের টার্ম পাবো। এখন আমি তোমাদের এমন ইনশাল্লাহ বলবো না, দেখবে কি ধরো প্রশ্বাস ঘটছে, প্রশ্বাস মানে কি, হ্যাঁ, প্রশ্বাসের মাধ্যমে আমরা অক্সিজেন গ্রহণ করি। এখন ধরো এটা মানব দেহ, প্রশ্বাস হবে। এখন আমি বলি প্রশ্বাসটার মাধ্যমে যে অক্সিজেন গ্রহণ, এটা সবাই একটু প্যাস লাগে। পথে প্রবেশ, পথে উটু প্রবেশ, পথে প্রবেশ, পদে প্রবেশ হয়, তারপর উটু প্রবেশ করে, এটা মনে হয়। প্রশ্বাসের মাধ্যমে উটু প্রবেশ করে, কোথায় প্রবেশ করে? নাসা গহ্বরে। এখন মজার কথা আসছে, নাসা গহ্বরে প্রবেশ করে, প্রশ্বাসের মাধ্যমে নাসা গহ্বরে, নাসা গহ্বরে উটু প্রবেশ করে, হ্যাঁ, প্রশ্বাসের মাধ্যমে নাসা গহ্বরে উটু প্রবেশ করে। তারপরে কি জানো হয় জানো? তারপরে হয় এই ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে আছে না, তারপরে কি যায়? ফুসফুসে যায়। তারপরে কি ফুসফুসে যায়? তোমাদের ধরে পিটানো উচিত। তারপরে ফুসফুসে যায় না, আমি তোমাদের ফার্স্ট দিন বললাম এটা। ব্যাপন প্রক্রিয়ায় রক্তে মিশে, এটা মনে রাখবে, এটা মেন জিনিস, যে ব্যাপন প্রক্রিয়ার রক্তে মিশে। অর্থাৎ আমাদের উটুট আছে না, ব্যাপন প্রক্রিয়া রক্তের সাথে মিশে যায়, রক্তের সাথে মিশে। বা রক্তের কিন্তু কয়টা উপাদান আছে? ভাই দুইটা উপাদান মনে রাখবে। রক্তে তো কি হবে? এখন অনেকে বলবে ভাই আপনার মাথা নষ্ট হয়ে গেছে, রক্তে দুইটা উপাদান, রক্তরস রক্তকণিকা, মাথা নষ্ট ধর, রক্তরস আর এটা কি বা রক্ত কণিকা। এখন একটা কথা বলি, রক্তরসের সাথে সামান্য পরিমাণ অক্সিজেন মিশে, আর রক্ত কণিকা আছে না, রক্ত কণিকার ভিতরে কিন্তু আমরা আবার লোহিত রক্ত কণিকা হতে পারে। রক্তরসের সাথে সামান্য পরিমাণ অক্সিজেন মিশে যায়, সামান্য পরিমাণ, উফ সরি, আহ ই সামান্য পরিমাণ উটু মিশে যায়। তা আবার বলতেছি তার, আবার আমি পছন্দ বলি, অক্সিজেন গ্রহণ CO2 থেকে প্রশ্বাসের মাধ্যমে নাসা গহ্বরে অক্সিজেন প্রবেশ করে। তখন কি হয়? নাসা গহ্বরে রক্তের সাথে ব্যাপন প্রক্রিয়া রক্তের সাথে মিশে যায়। আবার বলি, প্রশ্বাসের সাথে উটু গ্রহণ করে প্রবেশ করে নাসা গহ্বরে, তারপরে ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে রক্তের সাথে মিশে। এখন রক্তে কয়টা উপাদান? দুইটা উপাদান, রক্তরস রক্তকণিকা। রক্তরসের সাথে সামান্য পরিমাণ উটু মিশে যায়। এবার রক্তকণিকার যে উপাদান আরবিসি, আরবিসির ভিতরে আমরা জানি লোহিত রক্তকণিকা, আরবিসির ভিতরে থাকে কি? হিমোগ্লোবিন, এটা জানো না তোমরা? আরবিসির ভিতরে কিন্তু হিমোগ্লোবিন থাকে, হিমোগ্লোবিন। মজার কথা হচ্ছে, আমরা পড়বো এখন এটা, আমরা এটা পড়বো না শেষ। হিমোগ্লোবিনের সাথে U2 প্লাস হিমোগ্লোবিন হয়, হিমোগ্লোবিনের সাথে ওই U2 যোগ হয়, হিমোগ্লোবিন হয়ে যায় আমাদের অক্সিহিমোগ্লোবিন। এখান থেকে যেটা আমরা অস্থায়ী একটা যোগ পাইছিলাম, অক্সিহিমোগ্লোবিন। দেখো তোমাদের বই দেওয়া আছে অক্সিহিমোগ্লোবিনের কথা। কাহিনীটা এখন বলতেছেন না, মজার কাহিনী আছে হিমোগ্লোবিন, মানে এটা হচ্ছে এক ধরনের ডিভোর্সের মতো হয়ে গেল, যে বিয়ে করলো আবার একটু পরে ডিভোর্স করছে কয়েকদিন পরে। এখন অক্সিহিমোগ্লোবিন কিন্তু একটা অস্থায়ী যৌগ রে ভাই, অক্সিহিমোগ্লোবিন কি অস্থায়ী যৌগ। এবং অক্সিহিমোগ্লোবিন আমি বলি রক্তের কাজ কি, সেটা কোষে যায়, চলে যায়। এখন প্রতিটি সেলে কিন্তু রক্তটা যাবে। এখন যখন অক্সিহিমোগ্লোবিনের সাথে এটা যখন চলে যায়, অক্সিহিমোগ্লোবিন ফেরাম অংশ আছে না, অক্সিহিমোগ্লোবিন দুইটা অংশ আছে, লৌহ অংশ আর একটা আছে লৌহ অংশ বাদে। এই লৌহ অংশের সাথে যুগ আছে, বাধ্য এটা তোমাদের জানা লাগবে না। যদি মনে করো অক্সিজেনের সাথে হিমোগ্লোবিন যুগ, অক্সিহিমোগ্লোবিন নামে একটা অস্থায়ী যৌগ তৈরি হয়। এই অক্সিহিমোগ্লোবিন কি করবে? তারপর এটা কোষে চলে যাবে, এটা কিন্তু কোষে যাবে না, হ্যাঁ। তারপর আবার এটা আস্তে 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 এটা অক্সিহিমোগ্লোবিনটা তারপরে রক্ত রক্তের কৈশিক নালিকা ভেদ পৌঁছানোর পর অক্সিজেন বলে। তারপর কি হবে? যে রক্তের কৈশিক নালিকায় চলে যাবে। তারপর কৈশিক নালিকায় মনে রাখবে, রক্তের প্রতির উপাদান কৈশিক নালিকায় চলে যাবে। এখানে এসে আসেন একটা মজাদার কথা, ডিভোর্স। কি ডিভোর্স? অক্সিহিমোগ্লোবিন কি দুইটা অক্সি বিভক্ত হয়েছে, হ্যাঁ, অক্সিহিমোগ্লোবিনটা দুইটা অক্সি বিভক্ত হয়েছে, হিমোগ্লোবিন একটা অক্সিজেন, ওই যে আমরা অক্সিজেনটা পাইলাম না, হ্যাঁ, অক্সিজেনে কি দুটো অক্সি বিভক্ত হয়ে গেছে, একটা হলো অক্সিজেন আর একটা অক্সিহিমোগ্লোবিন। মজার কথা কোথায়? ওইখানে ছিল অক্সিহিমোগ্লোবিন, বাট এখানে হয়ে গেল অক্সিজেন আর হিমোগ্লোবিন, তো ডিভোর্সের মতো আমার কাছে মনে হচ্ছে ডিভোর্স হয়েছে,
মনে রাখবে ডিভোর্সিত মানে মনে রাখবে যে একটা ডিভোর্স ধরো অক্সিজেনের সাথে যোগ হলো অক্সিমোগ্লোবিন হলো তারপর এখানে ডিভোর্স এগুলো এটা এইভাবে মনে রাখবে ডিভোর্স হয়ে গেছে এভাবে মনে রাখবে অর্থাৎ আমাদের আরবিসির হিমোগ্লোবিনের সাথে মিশে আমাদের হয়ে যাবে অক্সিমোগ্লোবিন তারপরে অক্সিমোগ্লোবিনকে কোষিক নালিকা যাওয়ার পরে একটা ডিভোর্স হয়ে যায় এই ডিভোর্স হওয়ার পরে এখানে হয় একটা ডিভোর্স এখানে তারপরে লাগবে যে এখানে ডিভোর্স হয় হ্যাঁ কী হবে ডিভোর্স হয় মনে রাখবে এটা কি ডিভোর্স আমি জানি তোমরা দেখতে পারছো না আচ্ছা তোমাদের এখন সবটা বলবো ডাইরেক্টলি আগে বলি অক্সিমোগ্লোবিনের পরে এখানে ডিভোর্স ডিভোর্স হয় কি অক্সিমোগ্লোবিন ব্যাঙ্গে যায় অক্সি হিমোগ্লোবিন ব্যাঙ্গে গিয়ে U2 ও হিমোগ্লোবিন আর হিমোগ্লোবিন তারপরে হিমোগ্লোবিন পথে চলে যায় হিমোগ্লোবিন হয় মনে রাখবে তাহলে অক্সিমোগ্লোবিন কী হয় তারপর আমি আবার বলি এই যে অক্সিমোগ্লোবিন হচ্ছে কোষিক নালিকায় যাবে তারপর কোষিক নালিকায় যাওয়ার পর এখানে গিয়ে আমাদের ডিভোর্স হবে ডিভোর্স হবে অক্সিমোগ্লোবিন ভেঙে গিয়ে U2 এবং হিমোগ্লোবিন যেটা তোমাদের বই একটা দেখো শখে দেওয়া শখটা হচ্ছে অক্সিমোগ্লোবিন তারপরে যে এরকম একটা শখ দেয় হিমোগ্লোবিন প্লাস U2 এটা তোমরা কথায় লিখতে পারো পারলে চালে এভাবে লিখতে পারো তোমাদের ইচ্ছে বাট এটা এভাবে লিখো এটা একটা সুবিধা হবে সাথে আকর্ষণ বাড়বে বুঝতে পারছো আচ্ছা যাক আবার তোমার শখ এখানে পুরো পড়াইতেছে তারপরে কি হয় জানো হ্যাঁ বলো তো তারপরে কি হয় যে বলতে পারে তার একটা পুরস্কার আছে তারপরে কোচিং এখন তখন উটু বের হয়ে যায় না তো লসিকা তারপরে তুই বলতে পারবো না পুরস্কার রেখে দিব নাই বলতে পারবে তোমার বলবে কথা কারণ আমরা পুরস্কার না তাহলে বলবো কি তার কথা ফসিলাম করলাম তো তারপর কি রসিকাতে প্রবেশ করবে লসিকাতে প্রবেশ করবে অবশ্যই খুশি চলে যাবে তারপরে কি একটু দেখো খেয়াল করো তারপর লসিকায় যাবে লসিকায় যাবে তারপর সেখান থেকে ইয়াতে চলে যাবে কুশে চলে যাবে কুশে উঠো এখন আমি তোমাদের এই সবটা আছে না একটা একটা ইয়ার মধ্যে বলতেছি দেখো পাইছি তো প্রথমত কথাটা বলি এটা হচ্ছে প্রসেসের মাধ্যমে উটু প্রবেশ করে আমাদের নাসা গহ্বর প্রসেসের মাধ্যমে উটু আমাদের নাসা গহ্বরে প্রবেশ করে তখন নাসা গহ্বর থেকে আমাদের ওই যে বেপন প্রক্রিয়ার মাধ্যমে রক্তে মিশে যায় রক্তের সাথে মিশে জন্য রক্তের দুইটা অংশ থাকে আমরা জানি রক্ত রস থাকে রক্ত কণিকা থাকে রক্ত রস থাকে আর একটা কি থাকে রক্ত কণিকা থাকে রক্ত রস যাতে সামান্য পরিমাণ মিশে যায় কিংবা রক্ত কণিকার সাথে সামান্য পরিমাণ অক্সিজেন মিশে যায় এর কিন্তু অক্সিজেনের কথা কারণ প্রশ্বাস মানে প্রবেশ যায় প্রবেশ অবশ্যই কি অক্সিজেন হয় এটা সব মাথায় দেবে পথে প্রবেশ পথে প্রশ্বাস প্রবেশকে প্রশ্বাস হয় প্রবেশ মানে অক্সিজেন প্রবেশ এটা মাথায় রেখে দিই এভাবে আমি কিন্তু মনে রাখতাম ছোটবেলা বাদ তো তখন রক্তকণিকা রক্তরস রক্তরসের সাথে সামান্য পরিমাণ উটু মিশে যায় এখানে একটা সোডিয়াম কার্বনেট নাকি একটা যৌগের বাদ দাও এটা লাগবে না সামান্য অক্সিজেন মিশে যায় আর রক্তকণিকার ভিতরে আমরা থাকে আরবিসি ভিতরে থাকে হিমোগ্লোবিন ভাই এই হিমোগ্লোবিনের সাথে তখন একটা বিয়ে করে অক্সিজেন ভাববা যে ওই হিমোগ্লোবিনের সাথে বিয়ে করে অক্সিজেন প্লাস হিমোগ্লোবিন অক্সি হিমোগ্লোবিন যেটা একটা অস্থায়ী যৌগ কাহিনী আছে অক্সিমোগ্লোবিন অস্থায়ী মানে স্থায়ী মানে ভাই তার স্থায়ী না বুঝতে পারছো সোডিয়াম ক্লোরাইড বা অন্যান্য যৌগের মতো স্থায়ী থাকে না তার অস্থায়ী হয়ে যায় অক্সিমোগ্লোবিন কেন অস্থায়ী কারণ ফালতু মানে জোর করে বিয়ে করছে এরকম কথা বলে না এরকম একটা হয়েছে তো অক্সিজেন প্লাস হিমোগ্লোবিন কি হবে অক্সি হিমোগ্লোবিন এবারও কাহিনী হয়েছে এখানে কাহিনীটা কি অক্সি হিমোগ্লোবিন হওয়ার পর এই অস্থায়ী যৌগটা তারপর কোষিক নালিকে যাওয়ার পর ডিভোর্স হয়ে যায় একটু তাড়াতাড়ি ডিভোর্স ফাজলাম বললাম ডিভোর্স হয়ে যায় তা ডিভোর্স হয়ে কী হয় ডিভোর্স হয়ে তখন আমাদের অক্সি হিমোগ্লোবিন ব্যাঙ্গে অক্সিজেন আর হিমোগ্লোবিন তৈরি হয়ে যায় তো এখানে মনে রাখবো অক্সিজেন ব্যাঙ্গে অক্সি হিমোগ্লোবিন অক্সিজেন হিমোগ্লোবিন তৈরি হয়ে যায় তখন এই উটো কিন্তু এখন কাজ শেষ উটোর মেইন কাজ হয়ে যাবে এখন হিমোগ্লোবিন তখন হিমোগ্লোবিন পথে চলে যাবে উটোর কাজটা চলে আসবে তো উটু যায় লসিকায় লসিকাতে যায় কুশি এখন কুশি যাওয়ার পরে এখন আমি তো ওই বিষটা যাবো ওই বিষটা যাওয়ার পরে তোমাদের এখন আমি বলছি উটু গ্রহণ এটা হচ্ছে উটু গ্রহণের কথা বলেছি হ্যাঁ আমি বলি এটা কিন্তু আমার উটু এটা আমরা যেটা বললাম এটা হয়তো উটু গ্রহণের কথা বলছি তারপর সিউটু গ্রহণের কথা এটা আমি বলতেছি হ্যাঁ তো এখন উটু যে গ্রহণ করলো না ভাইয়া হ্যাঁ মজার কাহিনী হচ্ছে উটু গ্রহণ করছে মানে উটু কি গেছে বা কুশে চলে গেছে এবার ঠিক আছে উটু কি হয়েছে বা কুশে চলে গেছে উটু তারপরে কি গেছে বা উটু তারপরে কুশে চলে যায় এখন তোমরা যারা ষষ্ঠ অধ্যায়ে পড়ছো তাদের কাছে এটা অনেক সহজ লাগে শোষণ ঘটে উটু কুশে চলে গে এবং সেখানে শ্বসন হয় এটা বইয়ের নাই যদি বাট আমি তোমাকে বলতেছি শ্বসন হয়
এই উল্টো শ্বসন আমরা জানি শ্বসনের বাই প্রোডাক্ট কি তোমাদের প্রথম একবার সবার প্রথমে বলছে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। মনে আছে কার্বন ডাইঅক্সাইডের কথা? গুড, বুঝতে পারছো। কার্বন ডাইঅক্সাইড তৈরি কি হয়? শ্বসনের ফলে কার্বন ডাইঅক্সাইড তৈরি। তখন এই কার্বন ডাইঅক্সাইড কি হবে? উল্টা পথে যায়, ওই এর আগে উল্টা পথে লিখবো আমি। কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়, তৈরি হয়। তখন কার্বন ডাইঅক্সাইড আবার উল্টা পথে যায়, তারপর কার্বন ডাইঅক্সাইড কি দেবে? লসিকা, মানে ওইটার উল্টা, পুরো ওইটার উল্টা। লসিকা কোষিক নালিকা ভেদ করে রক্তে চলে আসে। বুঝতে পারছেন? রক্তে চলে আসে। মনে রাখবে এটা, এই কথাটা। তখন সে আবার রক্তের সাথে আবার দুইটা জিনিস হলো। আমাদের রক্তে চলে আসে। রক্ত কয়টা অংশ? দুইটা অংশ। রক্ত রস আর এটা কিংবা রক্ত কণিকা। এখন কাহিনী হয়েছে এসব রক্তরসের সাথে মিশে যায়। ওই CO2 কি রক্তরসের সাথে মিশে, CO2 মিশে কি ধরে জানো? এটা একটু মনে রাখ, এটা একটু মুখস্থ রাখা যায়, যেটা রক্তের সাথে আছে সোডিয়াম বাইকার্বনেট হিসেবে NaCO3 হয়। আর রক্তকণিকার সাথে মিশে গিয়ে রক্তকণিকায় বিশেষ করে আরেকটু মনে রাখো RBCর সাথে মিশে যায়। সরি, WBC বলে। একটা মিনিট একটু দেখতে হবে আমার এটা কি। হ্যাঁ, মনে রাখো এটাতে রক্তরসের সাথে মিশে যায়। সো রক্তকণিকার সাথে মিশে যায়, সেটা হচ্ছে RBC। ঠিক আছে, আরবিসি আরবিসি সাথে মিশেছে। ঠিক আছে, রক্তকণিকা RBCর সাথে মিশে মানে মনে রাখবো RBCর সাথে মিশে তৈরি হবে কি জানো? এটাও এখানে বাইকার্বনেট একটা যৌগ তৈরি, সেটা হচ্ছে পটাশিয়াম বাইকার্বনেট। একটা মনে রাখবো পটাশিয়াম বাইকার্বনেট, একটা সোডিয়াম বাইকার্বনেট। এখন সোডিয়ামটা একটু মনে রাখা উচিত আমাদের মধ্যে, একটু মনে রাখে, একটু কষ্ট করে এটা মনে রাখো যে সোডিয়াম বাইকার্বনেট রক্তের মাধ্যমে রক্ত রসে সোডিয়াম বাইকার্বনেট রক্ত রস, সোডিয়াম Na রক্ত রস। আর RBC তো KCO3 মনে রাখবা। রস রস দুটা আছে, এই জন্য Na দুইটা। এখানে RBC তিনটা। তুমি যে মেন কথা তুমি যে মনে রাখতে পারো। আমি আমি এটা মুখস্থ করে ফেলছিলাম যে রক্তরস মানে NaCO3, RBCর সাথে হবে KCO3 মিশে যায়। এবং মিশে গিয়ে তারপর কোথায় যাবে? সেম টু সেম প্রক্রিয়া, সেম বিক্রিয়া। রক্তের সাথে মিশে গিয়ে যাবে আমাদের এই যে ইয়াতে চলে যাবে, কি জানি সরি, আমি একটু হইতেছে, একটু কষ্ট হইতেছে, অনেকক্ষণ ধরে ভিডিও হইতেছে। তো রক্তের সাথে মিশে গিয়ে আমরা কোথায় চলে যায় বলো তো? সবাই বলো। রক্তের সাথে মিশে যায় সেম টু সেম আগের বিক্রিয়া মনে করে চেষ্টা করো, আগের বিক্রিয়ার মতো, পুরো আগেরটার মতো। পুরো আগেরটার মতো। রক্তের সাথে কোথায় যাবে? ফুসফুসে যাবে রে ভাই, ফুসফুসে যাবে। বুঝতে পারছো? ফুসফুসে চলে যাবে। তখন মানে এই দুইটা কি হবে? তখন ফুসফুসে চলে যাবে। ফুসফুসে চলে যায় রক্ত। মনে এই যে আমার মনে আছে তোমার বলছে এলভিলিয়াসের উপরে যে সূক্ষ্ম রক্তনালিকা থাকে, এই রক্তনালিকার মাধ্যমে কিন্তু আমাদের এই মজাদার CO2 কার্বন ডাইঅক্সাইডে যায়। তোমার বলছিলাম না? হ্যাঁ, তোমাদেরকে বলছিলাম যে রক্তরসের সাথে সরি ওই যে এলভিলিয়াসের সাথে আমাদের সূক্ষ্ম নালিকা থাকে, এই নালিকার মাধ্যমে কিন্তু আমাদের কার্বনে চলে যায়। হ্যাঁ, এবং কার্বনে চলে যায় কি হয়? ওইখানে যে সূক্ষ্ম রক্তনালিকা আছে, তারপর আবার সেম টু সেম ব্যাপন প্রক্রিয়া ঘটে। বুঝতে পারছো? ব্যাপনটাকে মনে রাখা লাগবে, মনে রাখবে যে সেম টু সেম একটা বিক্রিয়া আবার হচ্ছে, সেম টু সেম আগের মতো কিছু একটা হয়। বুঝতে পারছো? আমি আবার বলি, ওই যে রক্তনালিকার মাধ্যমে ওই যে ফুসফুসে যায়, ফুসফুসে গিয়ে তারপর এখান থেকে কার্বন ডাইঅক্সাইড ব্যাপন প্রক্রিয়া অথবা কার্বন ডাইঅক্সাইড গ্যাসীয় আকারে বের হয়েছে, সে চলে গিয়ে চলে গিয়ে গ্যাসীয় আকারে বের হয়েছে, গ্যাসীয় আকারে। সরি, আমার লেখাটা শরীর খারাপ হয়ে যাচ্ছে, অনেক কথা লিখতেছে। বের হয়েছে, এখন শুধু গেলে সমস্যা নেই, বের হয়ে যায়। এটা কিন্তু তোমাদের নোটটা দিয়ে দিবে, এই নোটটা তোমাদেরকে দিয়ে দিব ইনশাল্লাহ। তো মনে রাখবে যে ফুসফুসে যাওয়ার পর সেখান থেকে গ্যাসীয় আকারে বের হয়ে যায়। এটা মেইন জিনিসটা আমাদের, যে গ্যাসীয় আকারে বের হয়েছে। গ্যাসীয় আকারে বের হয়ে যাওয়ার পরে কি ঘটে? নিঃশ্বাসের মাধ্যমে আবার সেই নাসা গহ্বর, নিঃশ্বাসের মাধ্যমে নাসা গহ্বর, একটু লেখা রাখা হয়েছে। তো ব্যাপার একবার পছন্দ দেবেন, একবার আমি ওইখান থেকে প্রশ্বাসের মাধ্যমে কি প্রশ্বাস পথে প্রবেশ, মানে উটু প্রবেশ করে, উটু প্রবেশ করার পরে কোথায় যায় বলতো?
নাসা গহ্বর, ওটা বলা নাসা গহ্বর করে। নাসা গহ্বর থেকে সেখানে ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে চলে যাবে কোথায়? রক্তে। রক্ত থেকে তখন চলে যাবে, বলো, রক্তের দুটো অংশ, রক্তরস, রক্তকণিকা। রক্তকণিকার ভিতরে থাকে আপনার আরবিস, আরবিসের হিমোগ্লোবিন যুগ বা দুইটা আমি বলতেছি। আর রক্তরসের সাথে সামান্য পরিমাণ অক্সিজেন মিক্স হয়ে যাবে। রক্ত কণিকার যে আরবিস, আরবিসের হিমোগ্লোবিন তার সাথে বিয়ে করবে, বিয়ে করবে ভাই, বিয়ে মানে অক্সিহিমোগ্লোবিন যুক্ত হবে, অক্সিজেনের সাথে হিমোগ্লোবিন যুক্ত, অক্সিহিমোগ্লোবিন কিন্তু তোর বিয়ে করছে, একটা অস্থায়ী একটা বিয়ে, বিয়ে করছে। তখন ওই বিয়েটা কিন্তু ভেঙে যাবে। তখন আস্তে 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 যাবে 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 যাবে, হঠাৎ করে কোন ছেলে যাবে, না আমরা তোমার সাথে পারতেছি না, তুমি ভালো না, আমি তুমি থাকবো না, এরকম ঘটে যায় আসলে। মানে অক্সিজেন হিমোগ্লোবিন তার কি হবে, ভেঙে যায়। অক্সিজেন ভেঙে গিয়ে দুটো পদার্থ, অক্সিজেন আর একটা হিমোগ্লোবিন হয়। হুম, অক্সিজেন হিমোগ্লোবিন হওয়ার পরে এই অক্সিজেন কি হয়, লসিকাতে যায়, লসিকায় যায়, সেখান সেখান থেকে যাবে লসিকার পর কোথায় যাবে, বলো, হ্যাঁ বলো তো, লসিকা কোথায় যাবে, এটা গুড, পুষে যাবে, পুষের আবরণ ভেদ করে পুষে যাবে। এখন আমরা জানি অক্সিজেন পুষে যাওয়ার পরে কী করে গোছাবো, বসে থাকবো, না তুমি বসে থাকবো না। অক্সিজেন যদি পুষে যাওয়ার পরে সেখানে কী করবে, সবাই ভালো বলো, গুড, শ্বসন করবে। শ্বসন করার পরে আমরা শ্বসনের ফলে কিন্তু আমরা প্রথমেই বলে দিলাম কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। এই কার্বন ডাইঅক্সাইডের কাজটা কি, কার্বন ডাইঅক্সাইডের কাজটা কি, বলো। এই কার্বন ডাইঅক্সাইড কাজটা তখন হচ্ছে, কার্বন ডাইঅক্সাইড কী হবে, উৎপন্ন, সরি কার্বন ডাইঅক্সাইড কী হয়, এবং কার্বন ডাইঅক্সাইড বিষাক্ত পদার্থ, টক্সিক থিংস, এই থিংসটা বের হতে হবে। এবং সেম টু সেম আগের প্রক্রিয়া, লসিকা, কোষিকা ইত্যাদি বের করার পরে রক্তরসে যায়, রক্তকণিকা যায়, রক্তরস যায়, রক্তের দুইটা পদ আমরা রক্তরস, রক্তকণিকা, রক্তরস আর রক্তকণিকা মাথা পিছনে। রক্তরসের সাথে কিন্তু সোডিয়াম বাইকার্বনেট NaCO3, আর রক্তকণিকার সাথে KaCO3 পটাশিয়াম বাইকার্বনেট আকারে, পটাশিয়াম বাইকার্বনেট আকারে চলে যায়। এটা মাথার ভিতরে রাখতে হবে রে ভাই, এটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, বুঝতে পারছো? হুম, আশা করি বুঝতে পারছো যে রক্তকণিকার সাথে যায়। হুম, তারপরে যে কার্বন ডাইঅক্সাইডের সাথে এরকমভাবে মিশে যায়, তারপরে ফুসফুসে চলে গিয়ে গ্যাসীয় আকারে বের হয়ে যায়, তারপর নিঃশ্বাসের মাধ্যমে নাসা গহ্বর দিয়ে বের হয়। সেটাই হচ্ছে আমাদের পূর্ণাঙ্গ একটা রক্তরস, রক্তকণিকা, বুঝতে পারছো? পূর্ণাঙ্গ একটা আমাদের শ্বসন ক্রিয়া। হ্যাঁ, এটা আমাদের মেন কথা। তো ভাই অনেকক্ষণ ধরে এই ভিডিও 20-30 মিনিট মনে হয়েছে, 40 মিনিট 42 মিনিট হয়ে গেছে ভাই। বাট এই 20-30 মিনিট মানে 42 মিনিট বলতে আমি আবার আরেকটা ভিডিও করতে পারছি, মানে এখন আমি এই পার্টটা শুরু করলাম, তো সমস্যা নেই ভাইয়া। এখন আমরা ইনশাল্লাহ তারপরে পার্টে চলে যাবো। আচ্ছা, শ্বাসনালী সংক্রান্ত। এবার আমি একটা কথা বলি, এটা আমি তোমরা সবাই বইটা খুলবে, সই আমার কলমটা, শ্বাসনালী, শ্বাসনালী। এখন আমি এটা তোমাদের বই থেকে পড়াবো, তোমরা দেখবে। তো ভিডিওতে আমি এটা দাগানো হইতেছি, হ্যাঁ, বইয়ের ভিতরে আমি এমনভাবে তোমাদের বলবো তুমি মুখস্থ হয়ে যাবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ মুখস্থ যাবে, আশা করি গাইতে গেছে। তো চলো এবার আমরা বই চলে যাবো, এখন আমরা বই চলে যাবো, এখন শ্বাসসংক্রান্ত রোগগুলো ভিডিওতে দেখানো হবে, এখন আমরা বই চলে যাবো। তবে আমরা আবার আমাদের বইটাতে চলে আসলাম, আমরা শ্বাসনালী সংক্রান্ত যে জিনিসগুলো এখান থেকে আমরা বইয়ে চলে আসলাম। মনে রাখবে এখন একটা হচ্ছে ফুসফুস শ্বাসনালীতে গুরুত্বপূর্ণ অঙ্গ, এটা অনেক ইম্পর্টেন্ট আছে। এখন আমাদের এই অঙ্গের ভিতরে যখন ভাইরাস ভাইরাস আর ব্যাকটেরিয়া যখন বা আক্রমণ করে তখনই কিন্তু আমাদের ক্ষতিগ্রস্ত হয়। মনে রাখবা, তার মানে ভাইরাস আর ব্যাকটেরিয়া আক্রমণের ফলে আমাদের কি হয়, তখন ভাইরাস আর ব্যাকটেরিয়া আক্রমণের ফলে আমাদের শ্বাসনালীতে ক্ষতিগ্রস্ত হয়। তখন তো শ্বাসনালী সংক্রান্ত, তুমি যদি বলো শ্বাসনালী সংক্রান্ত যে রোগের কথা, তখন তোমার এই কথা হবে যে ভাইরাস ব্যাকটেরিয়া ইত্যাদি আক্রমণের ফলে শ্বাসনালী সংক্রান্ত রোগ। তাতে বলে ফেলছিলাম, আমার সাথে বলি, ভাইরাস ভাইরাস ও ব্যাকটেরিয়ার আক্রমণের ফলে শ্বাসনালী, সরি, ফুসফুস নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়, তখন শ্বাসনালী সংক্রান্ত রোগ হয়। প্রথমে যা এজমা, বা যাকে ইংলিশে বলে হাঁপানি, যা ইংলিশ বলে এজমা। এখানে একটা পরীক্ষাতে অনেকবার আসে, হ্যাঁ, পরীক্ষাতে অনেকবার আসে। একটা কথা বলি, এজমার হচ্ছে দুইটা কারণ, এজমার কি দুইটা কারণ, তোমার একটা বংশগত কারণ আছে, আমার দুইটা কারণ, একটা হচ্ছে বংশগতীয়, আমি এখানে লিখতে সমস্যা নেই, একটা হচ্ছে বংশগতীয় কারণ আছে, আর একটা হচ্ছে কৃত্রিম কারণ। বংশগত কারণ মানে হইছে যে বংশে একসময় থাকতো, ও দেখো এখানে লেখা আছে কই জানি, যে বংশে বংশে
হাঁপানি বা অ্যালার্জির ইতিহাস থাকে তখন এটা বংশগত কারণ, তখন এটা শ্বাসে নয় জীবাণু হইতে হয়। আরেকটা হচ্ছে বংশগত কৃত্রিম কারণটা কি, যে বিভিন্ন ধরনের বহিষ্ঠ পদার্থ ফুসফুসে প্রবেশ করলে সে নিশ্চিত করে যে দেহের প্রতি ব্যবস্থার অর্থাৎ বহিষ্ঠ জিনিস প্রবেশ করার ফলে তখন আমাদের একটা রোগ হয়, হ্যাঁ, তখন এটাকে বলে আমরা হাঁপানি। তখন এটা হাঁপানি দুইটা কারণ হয়, বংশগত কারণ হয়, কৃত্রিম কারণ হয়। পরীক্ষা সবচেয়ে বংশগত কারণটা দেবে, বংশগত বংশ যদি তোমার হাঁপানি বা অ্যালার্জির ইতিহাস থাকে তখন এটা হবে। আর কৃত্রিম কারণ কোন সময় হবে, কৃত্রিম কারণ হচ্ছে যখন বহিস্থ কোনো পদার্থ তোমার ফুসফুসে প্রবেশ করে তখন এই কৃত্রিম কারণটা করবে। সো মাইন্ড দ্যাট ইন ইউর মাইন্ড, মনে রাখো, মাইন্ড ইউর ব্রেইন। তবে তারপর এবার যে আমাদের আসে যে যেসব এ মনে হবে চিংড়ি গরু মাংস এসব খেলে এসব এগুলো হয়। এখন এটা হচ্ছে সবচেয়ে মনে রাখা হচ্ছে কঠিন লাগে তোমার সবার কাছে। এখন এর লক্ষণ পরীক্ষাতে আসবে, বলবো যে লক্ষণ আর প্রতিকার বলো, যেগুলো কি লক্ষণ আর প্রতিকার বলো, নিচে কিন্তু আবার প্রতিরোধ আছে, দেখো নিচে আবার প্রতিরোধ আছে। তো তোমাদের বলবো যে লক্ষণ আর প্রতিকারগুলো বলতে এগুলো এখন কীভাবে করবে, লক্ষণ কীভাবে করবে, প্রতিকার কীভাবে করবে, প্রতিরোধ কীভাবে করবে। মনে রাখবা হঠাৎ শ্বাসকষ্ট যে সময় হয়, হঠাৎভাবে কিছু হয়ে যাবে, হঠাৎ হঠাৎ কিছু হঠাৎ হঠাৎ টাইপের কিছু একটা হয়, তখন আমাদের অ্যাজমার কথা। তখন হঠাৎ শ্বাসকষ্ট হয়ে যায়, শ্বাস দম বন্ধ হয়ে যাওয়ার মতো, ঠুট নীল হয়ে যায়, মানে শ্বাসকষ্ট দম বন্ধ, এই শ্বাসকষ্ট তুমি লাগবে শ্বাসকষ্ট, শ্বাসকষ্ট কিরকম, শ্বাসকষ্ট অবশ্যই দম বন্ধ হয়ে যায়, আমাদের নীল হয়ে যাবে, ঠোঁট কত কিছু হয়ে যাবে, জ্বর হবে স্বাভাবিক, জ্বর হবে এইসব টাইপের কিছু একটা হবে। তো সাধারণত জ্বর হয়। এবার শ্বাস নেওয়ার সময় রুগীর পা জ্বর এরকম মনে একবার রুগী দুর্বল হয়ে যায়, অক্সিজেন সরবরাহ না বাধাগ্রস্ত। আমি জানি তোমাদের কাছে এটা কষ্ট হবে, বাট তুমি এটা একটু মুখস্থ করার টেকনিক করো, হ্যাঁ, এটা মুখস্থ করার টেকনিক রেখে দাও, তোমার মাথা ভিতরে রাখবে, এটা মুখস্থ করতে কি। এখন তোমাদের মুখস্থ করা লাগবে না, তোমাদের লক্ষণটা দেখো কি বলছে, হঠাৎ শ্বাস করতে হবে, শ্বাসকষ্ট হলে কি এবার দম বন্ধ হয়ে যাবে, ঠোঁট নীল হয়ে যাবে, ইত্যাদি হয়ে যাবে না। আমি তো এখন মুখস্থ করেছি প্রায়। তখন এবার শ্বাস এত কষ্ট হলে তো দুর্বল হয়ে যায়, রুগী সাধারণত জ্বর হয়ে যায়, রুগীর জ্বরও হয়ে যায়, রুগী জ্বর পরে কি হয়, তারপর দম বন্ধ হয়ে যাওয়ার মতো হয়েছে তার অবস্থা। তো শ্বাসকষ্টের ফলে রোগী দুর্বল হয়ে পড়ে, এগুলো লেখলে তোমার নাম্বার চার ফুসফুস এখন স্বাভাবিক অক্সিজেন যেতে পারবে না, বুঝছো না। তখন এগুলো লাগবে ফুসফুস তোমার, যে বুকের একটা কথা, এটা একটু ইম্পর্টেন্ট আছে এমসিকিউর জন্য, যে বুকের ভিতর সাই সাই আওয়াজ, এই আওয়াজটা কোন ক্ষেত্রে, কোন রোগের ক্ষেত্রে হয়, এটা সেটা আমাদের অ্যাজমা বা হাঁপানির ক্ষেত্রে সেই রোগটা হয়, মনে রাখবে। আচ্ছা চলো, তাহলে এবার আমরা প্রতিকারে চলে যাই। প্রতিকারে গেলে আমরা যদি যাই, প্রতিকারের ক্ষেত্রে আমরা কয়েকটা জিনিস পাবো। এখন আমি তোমাদের বলে প্রতিকার যদি প্রতিকার সবগুলো বলবো যে চিকিৎসক দেখাতে হবে, প্রচুর করে পানি পান করতে হবে, গুড় পাতা ইত্যাদি দেবে, এটা একটু মনে রাখবা। এগুলো তো যেসব কথা এখান থেকে যেসব খাদ্য খাবার খেয়ে সুস্থ হবে, যেগুলো খাবা না শেষ। আর চিকিৎসা এ সম্পূর্ণ নিরাময় নয়, বাট ওষুধ সেবন করতে হবে। এবার দেখো, দেখো ধূমপান শ্বাসকষ্টের সময় রোগীকে তরল খাদ্য খাওয়াতে হবে, এটা একটু মনে রাখবা, তরল খাদ্য খাওয়াতে হবে এটি। প্রচুর পরিমাণে পানি খেতে, আবার বলি প্রচুর পরিমাণে পানি খাওয়াতে হবে, রোগীকে ডাক্তার দেখাতে হবে, ডাক্তার দেখানোর পরে যে কি জানি বলে ওষুধ সেবন করতে হবে, ওষুধ সেবনে রোগটা নিরাময় হয় না সম্পূর্ণ, বাট কিছুটা আরাম বোধ হয়, এগুলাই বলবা। তারপরে আর এগুলো তো বলবা, আর কি বলবা তুমি, ধূমপান এগুলোই, মানে এখানে তুমি তোমার মতো করে লিখতে পারো, তুমি তোমার মতো করে লিখতে পারবা। এই যে প্রতিকারে আসলে প্রতিরোধ কি, মানে যেসব স্থানে প্রতিরোধ, এখানে প্রতিরোধ বলতে কিছু নেই, প্রতিরোধ দুইটা ক্ষেত্র আছে। প্রতিরোধ তখনই হবে যখন তোমার কৃত্রিমভাবে হবে, তার মানে কি বলবো, একটু বেশি পরিমাণে কর্ম, বায়ু দূষণ, বাসস্থান, কর্মক্ষেত্রে শ্বাসকষ্ট হতে পারে এমন সব বস্তু থেকে দূরে থাকতে হবে। আর অবশ্যই 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 ওষুধ সাথে রাখতে হবে, কোন সময় না কোন সময় হয়ে যায়। আমাকে তো আমি একটা ছেলে, আমাদের বাসায় একটা ছেলে ছিল, ওই ছেলেটা কি হতো, শ্বাসকষ্ট, কিন্তু ও স্কুলে গিয়েও, অর্থাৎ স্কুলে ও নিজের সাথে ইনহেলার নিয়ে যেতে হতো, বুঝতে পারছো, তাহলে শ্বাস হাঁপানি ওঠে হঠাৎ করে কোন সময় হয়ে যায়, স্কুলে ওর সাথে ওষুধ রাখতে হবে, হঠাৎ করে ওষুধ কি বা কি হয়ে যাবে, এটা কি ঠিকানা আছে, ঠিক ঠিকানা নাই, কিন্তু এই জন্য ওর সাথে রাখতে হবে, মনে রাখতে হবে। তো চলো এবার আমরা তারপরটা যাই। তারপরে হচ্ছে এগুলো এখানে এই সেম কথা বলছে, হ্যাঁ একটা কথা, এই হাতুড়ি স্টেরয়েড, উচ্চমাত্রা একটা অতিরিক্ত স্টেরয়েড ওষুধ, এটা সেবন করা থেকে তোমরা বিরত থাকবে, এটা সেবন থেকে তোমরা কি থাকবে, বিরত থাকবে। স্টেরয়েড জাতীয় ওষুধের থেকে তোমরা কি থাকবে, বিরত থাকবে, স্টেরয়েড জাতীয় ওষুধ থাকবে, এগুলো থেকে তোমরা সবসময় বিরত থাকবে আর কি। তো এটাই। তারপরে আমরা প্রথমেই একদম শেষ করে রইলাম, প্রায় 49 মিনিট হয়ে গেছে ক্লাসটা। তারপর ব্রঙ্কাইটিসের কথা চলে যাচ্ছি আমরা, ব্রঙ্কাইটিস। এখন ব্রঙ্কাইটিস কি, শ্বাসনালীর ভিতর, এটা একটু মনে রাখবা, শ্বাসনালীর ভিতর আবৃত প্রদাহকে বলে ব্রঙ্কাইটিস। কি বলবা, শ্বাসনালীর ভিতরে আবৃত প্রদাহকে বলে কি, ব্রঙ্কাইটিস। তাহলে শ্বাসনালীর ভিতরে আবৃত প্রদাহকে বলে ব্রঙ্কাইটিস, মুখস্থ করো মুখস্থ করো। চলো বলো, শ্বাসনালীর ভিতরে আবৃত প্রদাহ কি বলে, ব্রঙ্কাইটিস। ব্যাকটেরিয়া আক্রমণে চিল্লিকাতে প্রদাহ হয় তখন এটা হয়। এখন খেয়াল করো, একবার ব্রঙ্কাইটিসের বারবার রোগ আক্রান্ত আশঙ্কা থাকে, মনে রাখবা। এই হচ্ছে মজার কথা, মানে ব্রঙ্কাইটিসটা এমন একটা জিনিস যেটা একবার আক্রান্ত হওয়ার পরে বারবার আক্রান্ত আশঙ্কা থাকে। এখন কয়টা আছে আমার দিকে, তো একটা আছে সি, অর্থাৎ আমাদের 5টা আছে রোগ,
পাঁচটার ভিতরে ব্রঙ্কাইটিসের প্রচুর পরিমাণে পরীক্ষাতে আসে, এই জন্য বলতেছি। আর মনে রাখবেন ধূমপান, অস্বাস্থ্যকর পরিবেশ ইত্যাদি খেলে ক্ষেত্রে এই রোগ সব কারণে শুরু করবে। তবে এই রোগ তার মানে কৃত্রিম কারণ। আমরা এর আগে যে বংশগতির কারণ বলছি, আমরা বংশগত রোগগুলো বুঝছিলাম। বংশগত রোগগুলো কি কি বুঝছিলাম? বংশগত রোগ হচ্ছে আমাদের শুধুমাত্র অ্যাজমা, তারপরে আমাদের নিউমোনিয়া কিন্তু এক ধরনের বংশগত রোগ হতে পারে, বাট এটা কমই বংশগতি হয়। নিউমোনিয়া, অ্যাজমা আর একটা কি বংশগত রোগ, এইটাই বংশগত রোগ। আমরা যদি বলি আমাদের ভিতরে রোগ আছে দুই ধরনের, একটা হচ্ছে ধরনের রোগ বংশগত রোগ, একটা হচ্ছে কৃত্রিমভাবে। কৃত্রিমভাবে বংশগত রোগ একমাত্র একটাই, সেটা হচ্ছে আমাদের প্রিয় এসবাবাই। আর বাকি সব হচ্ছে কৃত্রিমভাবে হয়, বেশিরভাগটি গুলোই কৃত্রিমভাবে হয়। তো কৃত্রিমভাবে কি তুমি কৃত্রিমভাবে কি লাগে, তুমি দেবে অস্বাস্থ্য, তুমি যে কোনো একটা আসো তুমি এটা লিখে দিচ্ছ, অস্বাস্থ্যকর পরিবেশে থাকার কারণে, তারপরে ধূমপান করার কারণে, তারপরে কলকারখানা ধুলাবালি ইত্যাদি থাকার কারণে, তুমি একটা লাইন মুখস্থ করো না ভাই, এটা একটু মুখস্থ করো, আর কিছু লাগবে না, তুমি এটাই মুখস্থ করো। তারপরে এটা তোমরা সবসময় জায়গায় ধরো, সাথে জায়গায় এগুলো সব জায়গায় লিখে দেবে, সেম জায়গায় সবখানে লিখে দেবে, এগুলো সবখানে লিখে দেবে। অর্থাৎ আমি তোমাদের আসলে তোমাকে মুখস্থ, আমি তোমাকে এখানে মুখস্থ, এগুলো কিন্তু এখানে মুখস্থ করতে হবে, তোমার টেকনিকগুলো বলে দিয়েছি যাতে তোমরা পরবর্তী মুখস্থ করতে পারো। আন্ডারস্ট্যান্ড? আশা করি আন্ডারস্ট্যান্ড হয়েছে। মনে রাখবে এভাবে মুখস্থ। তো এখন তোমাদের লক্ষণটাই বলি, এখন শুধু তোমাদের লক্ষণগুলো বলবো বাকি। আর কয়েকটা জিনিস এমসিকিউ বলবো। কাশি বা বুকে ব্যথা হয়, এ মনে হবে শ্বাসকষ্ট, স্বাভাবিক, যে সব রোগী শ্বাসকষ্ট হবে। কাশি বা এটা মানে জ্বর হবে, জ্বর হয় না এখানে, হ্যাঁ, মেন থিং আছে এখানে। মনে রাখবে ব্রঙ্কাইটিসের জ্বর হয় না, বুঝতে পারছো? ব্রঙ্কাইটিস কি হয় না, জ্বর হয় না, এটা মাথা ভিতরে রাখবে। আর বাকি সব সেম, প্রতিকার সেম, সেম পানি খেতে হবে বেশি করে, দুধ ইত্যাদি পানি, প্রচুর পানি পান করতে হবে। ধূমপান, তামাক থেকে প্রতিরোধ সেম, যে প্রতিরোধ থেকে থাকতে হবে, বিরত থাকতে হবে। তামাক, অভ্যাস, ধুলাবালি সেম, এর একটা মতো সেম। মানে তুমি বলবো যে প্রতিরোধ কি, ধুলাবালি এসব থেকে বিরত থাকতে হবে, তারপরে হচ্ছে ধূমপান এগুলো পরিহার করতে হবে, তারপরে হচ্ছে রুগী, তারপরে ঠান্ডা জান, এইগুলোই বলো, এই দুইটাই কথা বলবো, এগুলো দুইটা কথা সবগুলো বলো। আমরা যে সাধারণ কথা আছে, সাধারণ কথা তোমরা বলবে, এগুলো বললে ইনশাল্লাহ হয়ে যাবে। বুঝতে পারছো? প্রতিরোধের কথা বলছি, কিন্তু আমি এটা প্রতিরোধের কথা বলছি, যে কি ইয়ে করো। বাট প্রতিকার তো আমি বলি না। প্রতিকার কি, চিকিৎসক দেখাতে হবে, তারপরে প্রচুর পানি পান করতে হবে, তারপরে হচ্ছে রোগ, যে সময় রোগ হবে তখন ওষুধ ভালো ওষুধ সেবন করতে, এইগুলাই বলবার, এইগুলাই বল। বুঝতে পারছেন আপনারা? অথবা তুমি তখন বলো যে ধূমপান বা যদি গ্রহণ করো তখন এগুলো পরিহার করতে হবে, তো এইগুলোই বলবা। এই বুঝতে পারছো? সহজ ছিল তো, তাই না? হ্যাঁ, পারলে সব বিষয়, না পারলে সবই কঠিন লাগে রে। যাই হোক, একটু আমি তোমাদের লক্ষণটা বলে দিই। এই প্রতিকার প্রতিরোধ সেম সবগুলার। কাশির সাথে বুকে প্রচন্ড ব্যথা, এটা মনে রাখবো, এখানে জ্বর হয় না, শুধু এইটা মনে রাখবো, এখানে জ্বর হয় না। কাশি, বুকে ব্যথা, শ্বাসকষ্ট হয়, এটা একটা মজার কথা হয়েছে, এটা পড়লে মুখস্থ যাবে। কাশির সাথে সামান্য কফ বেরো, যদি কমপক্ষে 1 না 3 মাস কাশির সাথে কফ থাকে, এরকম অসুস্থতা পরপর 2 বছর দেখা যায়, তখন তার ক্রনিক ব্রঙ্কাইটিস ধরে, এবং সেটা অনুধাবনে প্রচুর আসবে, প্রচুর আসবে, প্রচুর আসবে, প্রচুর আসবে, প্রচুর আসবে। আমি তোমাদের পারলে 100% লিখে দিতে, তোমরা অনুধাবন এসে বলছো ক্রনিক ব্রঙ্কাইটিস মানে কি, তুমি বলবে কি, পারি না রে, এটাই বলবো। বুঝতে পারছো? হুম, দেখানো আছে মা স্ক্রিনে, এটাই বলবো তোমরা সবাই, ক্রনিক ব্রঙ্কাইটিস মানে কি। আশা করি তোমরা বুঝতে পারছো। আর এটা কিন্তু অনেক সহজ আছে, ক্রনিক ব্রঙ্কাইটিস মানে কি বলে, তখন তোমরা এটা বলবা। এখন চলো তাহলে আমরা আমাদের ব্রঙ্কাইটিস চলে, এবার আমরা নিউমোনিয়া যাব। নিউমোনিয়া বানান একটু দেখো, মজার বানান, তাই না? হ্যাঁ, নিউমোনিয়া বানান। নিউমোনিয়া আছে না একটা, বংশগত রোগ না, মারা তোমাদের বংশগত রোগ মাত্র একটা আছে, এজমা। নিউমোনিয়া হয়েছে নিউমোকক্কাস নামক ব্যাকটেরিয়ার কারণে এটা হয়, এটা মাথা পেতে রাখবে। আর এমন তেমন কিছু নাই। আর এগুলো সেম, তোমরা ওইগুলো লিখে দেবে, দেহে জ্বর হয়, এটা একটু লাগবে। এখানে গড়গড় আওয়াজ কোন সময় ঘটে, এই দেখো সাই আওয়াজ কোন সময়, তো আমাদের অ্যাজমার ক্ষেত্রে গড়গড় আওয়াজ কোন সময়, এটার ক্ষেত্রে। এখন আমি যদি ওইটাতে যাই, ওইটাতে কি আওয়াজ আছে? না, ওইটাতে কোনো আওয়াজ নেই, তাহলে গড়গড় আওয়াজ হয় নিউমোনিয়ার ক্ষেত্রে। আর শ্বাসকষ্ট, কাশি, এটা তো আমাদের ফ্রিতে পাওয়া যায়, ফ্রি মানে প্লাস ম্যান, তারপরে এক বাই ওয়ান গেট টু, সরি, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, এটাই, বাই ওয়ান ফুসফুস গেট প্যাক, সব প্যাকের ভিতরে আমরা শ্বাসকষ্ট ঢুকাই দিব। শ্লেষ্মা জাতীয় তরল পদার্থ জমা কফে, এটা একটু মনে রাখবে, 2টা বা 3টা দিন মনে রাখতে পারলে বুঝতে পারছো। যাই হোক, প্রতিরোধ সেম কথা, পানি পান করতে হবে, এইগুলো সেম কথা, প্রতিকার সেম কথা, প্রতিরোধও সেম কথা, যে এইগুলো থেকে থাকতে হবে। ওই যে আমি আগের কথা তোমাদের বলছি, সেম। যক্ষারটা একটু ইম্পর্টেন্ট আছে। আর এটা ধরো পরীক্ষাতে আইসা পড়ছে, যক্ষাটা আইসা পড়ছে পরীক্ষাতে, ধরো হয় অ্যাজমা না যক্ষা, আর
যদি বলি ব্রঙ্কাইটিসটা কমই আসে, অর্থাৎ আমাদের অ্যাজমা আর যক্ষাটা প্রচুর ইম্পর্টেন্ট, প্রচুর। তোমার অ্যাজমা যক্ষাটা আমি আলাদা তোমাদের ভালো করে পড়াইছি, আবার ইনশাল্লাহ এই যক্ষাটা আমাদের মধ্যে ভালো করে পড়াবো। প্রায় তো 1.5 ঘন্টা হয়ে যেতেছে ভিডিওটা, সমস্যা নাই, ইনশাল্লাহ ভালোভাবে ইয়ে হবে। 100টা ক্লাস হচ্ছে, 100টা ক্লাস শেষ করতেছে, আলহামদুলিল্লাহ এটা অনেক। আমার কথাটা রাখতে পারছি, আমি বলছিলাম 100 ক্লাস, ইনশাল্লাহ 100 ক্লাস হয়েছে, এটা 200 আর হয়নি। দেখো আলহামদুলিল্লাহ 100 হয়েছে, আবার এটাকে আমার এডিট করতে হবে, যদিও সমস্যা নেই, তোমরা এটা দেখো। এবার দেখো যক্ষার কথা, যক্ষা হচ্ছে বা যক্ষার ইংলিশটাকে মনে হয় টিউবারকিউলোসিস কেন? কারণ এটার যে ব্যাকটেরিয়া না মাইক্রো, এখন একটা কথা বলি, এটাকে বায়ুবাহী সংক্রামক রোগ, সংক্রমণের গরুর দুধ খেয়েও হয়, আর হচ্ছে নেই আর কিছু নেই, এগুলোই। বুঝতেও আমি দেখো আমরা এটা কিন্তু ইয়াতে পড়ছিলাম এজমার্কেতে, দেখছো এসে পড়ছে। তো এর জন্য বলছি এগুলো মুখস্থ করলে একই কথা তো বারবার লিখতে হবে, যে কোনো রোগের ক্ষেত্রে এগুলো লিখবে। বুঝতে পারছো তোমরা? তোমাদেরকে আমি এই কথাই কিন্তু বলতেছি যে কোনো রোগের ক্ষেত্রে তোমরা এটা লিখবা। হ্যাঁ, যে কোনো রোগের সেম কথা লিখবা, সেম কথা। এবার চলো আমরা তারপরে যাই। একেবারে সঠিক নয়, হ্যাঁ হ্যাঁ, আসলে ধারণাটা আমাদের অনেকে ধারণা যক্ষা শুধু ফুসফুসের রোগ, এটা মেন কথা। রাখবা যক্ষা কিন্তু শুধুমাত্র ফুসফুসের, এটা আবার অন্ত্রে হতে পারে, হাড় হতে পারে, ফুসফুস, এটা কিন্তু মনে রাখবো। যক্ষা কোথায় হতে হয় এখন, তখন কাহিনী যক্ষা কোথায় হতে এমসিকিউ আসবে, বহুপদ এমসিকিউ। তখন তোমরা লিখবে যে যক্ষা কোথায় হতে হয়, যক্ষা হয় ফুসফুসে, তারপরে অন্ত্রে, হাড় ইত্যাদি। তখন সারা দেবে আই, প্রশ্ন প্যাটার্ন রয়েছে এরকম দিবে, আই 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 আই, একটা আই আই, মানে তিনটা দেবে, মানে তো এমনভাবে তোমাদেরকে দিবে যে তোমার পারবা না। তখন অনেকে আসলে আই দিবে, ফুসফুস দিয়ে খাবে একটা বাস, বলবে আমার তো হয়েছে, সবাইকে বলবো আমারটা তো হয়েছে, না তোমারটা হয়নি, তোমারটা হয়নি, ইউ আর ইন রং পথ। এগিয়ে অন্তর বা হারবে ফুসফুস এটা পরীক্ষা আইসা বসছে, লেখা রাখো, যদি তোমাদের কয়েকটা অধ্যায় ভিতরে পরীক্ষা হতো এটা আইসা বসছে ইনশাআল্লাহ। তো চলো এবার আমি তোমাদেরকে যে টপিকটা জন্য তোমাদেরকে এতক্ষণ ধরে আমি বসে আসছিলাম, সেটা মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, এই লাস্ট এটা। তো মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস মনে রাখবা, সাধারণত মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস নামে ব্যাকটেরিয়ার কারণে এই রোগটা হয়, এটা মাথায় রাখবা। ব্যাকটেরিয়া কোন কারণে এটা হয়? মাইক্রো ব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। এখন এটা আচ্ছা একটা কথা বলি, এটা আসলে কি করে জানো নি ভাইয়া? আরবিসি থেকে পরাস্ত করে, দুর্বল করে ফেলে তোমার শরীরে। তো তোমার আরবিসিকে কি বলবা? এটা কি বলে আরবিসিকে ধ্বংস করে ফেলে, ঠিক আছে? আরবিসিকে তোমার এই আরবিসিকে ধ্বংস করে ফেলে রে ভাই, মানে কি কাহিনী দেখছো, মানে এটা তোমার আরবিসিকে ধ্বংস করে ফেলবে, এর জন্য এটা এরকম হয়। আর আরবিসি তুমি যদি ষষ্ঠ অধ্যায় ভালো করে পড়ে থাকো, তাহলে আরবিসির প্রধান কাজ হচ্ছে তোমরা ষষ্ঠ অধ্যায় ভালো করে যে পড়ে তারা সে জানবে যে আরবিসির প্রধান কাজ কি, বলো দেখি কে বলতে পারে। আরবিসির একটা কাজ হচ্ছে ফেগোসাইটিস প্রক্রিয়ায় জীবন বক্ষণ করে, তো ফেগোসাইটিস প্রক্রিয়া জীবন বক্ষণ করে, এই জীবাণুটা কিন্তু ধ্বংস করতেছে আমার, মানে যে আরবিসিটাকেই ধ্বংস করে ফেলতেছে, স্বাভাবিকভাবে তো যক্ষা হবে, বুঝতে পারছো? হুম। এখন আর বলি, এর রোগ নির্ণয় করা যাবে, কফ পরীক্ষা ঘটে, এমটি টেস্ট হয়, সাইটোহিস্টোপ্যাথোলজি পরীক্ষা হয়, এক্স-রে করে ইত্যাদি আমাদের রোগ শনাক্ত করে। বাট ইদানিং আমাদের দেশে রোগীর কফ সহ বিভিন্ন নমুনা নির্ভর আছে কিনা তা নির্ণয় ডিএনএ ভিত্তিক পরীক্ষা চলে, মনে রাখবে এখানে ডিএনএ ভিত্তিক পরীক্ষা, মনে রাখবে শুধু ডিএনএ ভিত্তিক পরীক্ষা, মনে রাখবে কি 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 ডিএনএ ভিত্তিক পরীক্ষা, ডিএনএ ভিত্তিক পরীক্ষা করে। ভাই আমি এখন তোমার অনেকে বলবে ভাই আপনি এতক্ষণ পড়েছেন খাতায়, বাট এখন আপনি এভাবে পড়াইতেছেন, ভাই একটা কথা বলি, তোমাদের এটা যদি আমি তো খাতায় এটা লিখতে হতাম, বাট আমি তোমাদের লিখবো, তোমার মুখস্থ হবে, আমার কথা তোমাদের তখন এরকম টাইপের হয়ে যাবে। মানে আমার কথা হচ্ছে আমি যেহেতু খাতায় লেখাই লাগে না, সেই কথা লেখে লাভটাকে, টাইমটা এখানে কমাই, রিডিউস করি টাইমটাকে, এই জন্য আসলে এখানে আসছি। আর আমি তোমাদের এমন হিসেবে পড়াইতেছি যে আমি যদি বই দেখার পরে আরো তোমাদের জন্য উপকার হইতেছে, আমার ইনশাআল্লাহ উপকারই হবে। মানে তোমরা দেখতে পারছো, আশা করি বুঝতে পারতেছো যে আমি কি বলতেছি, যে এখানে বই দেখার পরে তোমরা অনেকে এটা বিপরীত যাবে, কেন ভাই বই দেখা পাচ্ছি, আসলে বই তোমার আমাকে কি ইচ্ছে করে তোমার বই দেখা পড়াইতেছি নাকি? বই দেখালে তোমাদের সুবিধা হবে যে ভাই কি কি আছে বইয়ের ভিতরে, এমন এমন দেখাই দিয়েছি তুমি মুখস্থ হয়ে যাবে এখানে। তোমরা এই পাঠটা পড়ার সময় তোমরা অবশ্যই সবাই বইটা নিয়ে বসবে, এটা প্রথমে বলা উচিত ছিল আমার, বাট বলতে পারিনি, বাট অবশ্যই সবাই বই নিয়ে বসা উচিত ছিল। আর যারা বসে তাদেরকে সালাম, এই পাঠটা পড়া আসো, বইটা কাছে রাখবা তারপর পড়বা। তো ঢাকায় পড়ো, মানে আমি যা বই যা বলছি বই তো তাই আছে, তোমার স্ক্রিনে চাওয়া লাগবে না, শুধু আমার কথাটা শুনলেই হবে, বুঝতে পারছো? আর হয়তো আমি তখন কিছু লেখলে হয়তো তুমি তো দেখতে পারো, এখন তো লেখার কিছু নেই, বুঝতে বুঝতে পারছো?
তো চলো আবার আমরা যে কথা চলে যাই। দেখুন আমি বলি একটা ইয়াতে প্রতিরোধ যে প্রতিকার একে, বাট এই ক্ষেত্রে প্রতিকার একটু ভিন্ন হবে, একটু ভিন্ন হবে, বেশি না, একটু ভিন্ন হবে, বাকি সব সেম, এটা একটু ভিন্ন হবে। এটা যাবো আমি এর আগে দেখো, এটা তো হচ্ছে রোগের ওজন কমতে থাকে, হ্যাঁ ভালো কথা। জ্বর হয় কিনা তুমি আগে দেখবা, জ্বর হয় কিনা, আগে প্রথম বলবো জ্বর হয়, বিকেলের দিকে জ্বর, কাহিনী হচ্ছে এটা। তার মানে জ্বর হয় কিছু বিকেলের দিকে, বাট এটা একটু লিখতে পারছো, অজীর্ণ বা পেটের পীড়া হয়, এটা কি জানো? হ্যাঁ, এটা বদহজম, বুঝতে পারছো? অজীর্ণ মানে কি? বদহজম। পেটের পীড়া মানে সেম কথা, মানে বদহজম ঘটে। তাহলে এখন রোগীর ওজন থেকে সাধারণত 3 সপ্তাহ বেশি সময় কাছে থাকে। আমি তোমাকে কি বলবো, একটা কম্প্যাক্ট সিরিজের মতো আছে না, মানে একটা কম্প্যাক্ট একটা, আমি বলি একটা বাই ওয়ান গেট টু ফ্রি, সরি বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, টু কেন জানো বলি, তো গেট ওয়ান ফ্রি এটা হচ্ছে এরকম অবস্থা যে একটা বাই করো আর একটা 10টা দাও। আমার কাছে মনে হয় মাঝে মাঝে এটা অবস্থা, বুঝতে পারছো? তো মনে রাখবে যে ভাই আমরা বাই ওয়ান, অর্থাৎ আমরা এটার সাথে এটা ফ্রিতে পাইতেছি। হ্যাঁ, অবশ্যই এটা মাথা পেতে রাখতে হবে যে আমি একটা পারলে আরেকটা পাইতেছি। অর্থাৎ এটা এরকম না যে তুমি একটা মুখস্থ করো ভালোভাবে, সবগুলো মুখস্থ করো। দেখো তোমার একই কথা, জ্বর হয়, কাশি হয়, শ্বাসকষ্ট হয়, তো বিকেলে এখানে জ্বর শুধু জ্বরের ক্রাইটেরিয়া নেই, বাকি সেম, বাকি সেম নেবে, বাকি সেম, বাকি সব নিয়ম নাই এখানে। তো শরীর আসতে ধরে রয়ে যায়, একই তো কথা। কাশি হয়, একই তো কথা। সবগুলো আমরা একটু পই দাস, মানে এইখানে কাহিনী হয়েছে আমরা অন্যান্য তুমি অন্যান্য ওদের রোগগুলাতে মুখস্থ করতে 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 সব জান চলে যাবে, অথবা তোমাদের বুঝতে বুঝতে মাথা চলে যাবে। বাট এই ওদের রোগগুলোতে কোনো ইয়া নাই, একটা পড়লে বাকি সবগুলো প্রায় সেমই, একটু জায়গায় ভিন্ন। এখানে বিকেলের দিকে জ্বর হয়, এটাতে এটাতে জ্বর হয় না, ব্রঙ্কাইটিসে জ্বর হয় না, এরকম টাইপের আর কি। আর প্রতিকারটা এখানে সেম, বাট একটু কাহিনী হইলো যে যে রোগীর কফ ও থুতু মাটিতে পুঁতে ফেলতে হবে, রোগী ব্যবহার সব কিছু পৃথক রাখতে হবে, এটাই। সাধারণত 6 মাস পরে রোগী ঠিক হয়ে যায়। এখন প্রতিকারটা আমি যে প্রতিকারটা হচ্ছে এখানে এখানে প্রতিকার পুরো ভিন্ন প্রতিকার। হ্যাঁ, প্রতিকার হচ্ছে শিশুর জন্মের পর 1 বছর বয়সের মধ্যে এই টিকা, কোন টিকা বা বিসিজি টিকা দিতে হবে। হুম, মনে রাখবে এটাই, এটাই হচ্ছে আমাদের আর এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। আমি আবার বলি, এটা তোমাদের আশা পড়লো গুল্লি মিশে যেতে পারো এইখান থেকে পুরো 5%, মানে কিছু 5% বলে 5 স্টার, এটা 5 স্টার টপিক, বুঝতে পারছো? তো চলো আমরা তারপরে যাই। হুম, তারপরে শেষ আমাদের যে বিসিজি টিকা, প্রাণঘাতী টিকা, এগুলো কিছু একটা বললো আজীবন শুরু করতে হয়, এটা মাথার ভিতরে রাখতে হবে, এটাই সেম কথা। এবার চলো আমরা একটু অনেকক্ষণ হয়ে যেতেছে ভিডিওটা লং, প্রায় অনেক লং হয়ে গেছে ভিডিওটা, বাট ইনশাল্লাহ এই লং ভিডিওতে তোমরা অনেক কিছু বলবো, তোমাদের শিখতে পারলে আমারও সার্থক। লাং ক্যান্সার বা ফুসফুসের ক্যান্সার এত ইম্পর্টেন্ট না, পরীক্ষাতে কমই আসে, বাট পরীক্ষাতে আসলেও মনে রাখবে, দিতে হবে ইনশাল্লাহ, দিতে হবে। তোমরা সবাই মনে রাখবে ইনশাল্লাহ, আমি পারবো। ফুসফুসের ক্যান্সার অন্যতম কারণ হচ্ছে ধূমপান, এই ডে মনে পাশে পরীক্ষাতে আসলো যে ফুসফুসের অন্যতম কারণ কি, পরীক্ষা দেবে ধূমপান, দেবে ধূমপান, ধূমপান দিবে না, বলে ধূমপান তো দিবে সাথে আর কয়েকটা এমন টপিক দিয়ে দিবে তুমি পারবেই না। তখন তোমাদেরকে বুঝতে হবে যে ফুসফুসের প্রধান কি যাবে, ফুসফুস ক্যান্সারের অন্যতম কারণ কি, ধূমপান। বুঝতে পারছো? আশা করি ইনশাআল্লাহ বুঝতে পারবে, বোঝার কথা। আল্লাহ। তো ফুসফুসের ক্যান্সারের প্রধান উপাদান কিবা, ফুসফুস ক্যান্সারের অন্যতম কারণ হচ্ছে ধূমপান, এটাই। এটাই একটা কথা আছে, একটা কথা, ক্যান্সার হলে কিন্তু মানুষ বাঁচে না, সাধারণত পুরুষের বিষয়, সাধারণত এটা পুরুষের ক্যান্সার মৃত্যু প্রধান কারণ। আর পুরুষের বেশি হয়, এটা এটা মনে রাখবে, পুরুষ কিন্তু বেশি হয়। তবে আমি তোমাদের যেটা আমি তোমাদেরকে বলি, তাহলে লক্ষণে চলে যাচ্ছে, আসলে এখানে লক্ষণ কম, বাট যে লক্ষণগুলো আছে মনে রাখবে, জ্বর হয়, সেম সেম কথা আমি দিতেছে, ব্রঙ্কাইটিস সেম, এটা একটা মেন কথা, এটা একটু মনে রাখো। বাকি সব কি সেম। আর রোগটা কেমন নির্ণয় করে, একটু একটু মজার কেন হচ্ছে, সিটি স্ক্যান কর, বুকের ভিতরে এক্সরে করে সিটি স্ক্যান কর, তখন রোগটা নির্ণয় হয়। থুতু বা শ্বাসমা বিশ্লেষণ করে সাইটো বা হিস্টোলজি পরীক্ষা, যেটা হিস্টোপ্যাথোলজিক্যাল পরীক্ষা, যেটা আমরা যক্ষাতে করছিলাম, মনে রাখবা এটা যক্ষাতে বুঝে, তাহলে তোমরা আশা করি বুঝতে পারতেছো, তো এটা বোঝার কথা। ছ এবারে আমার ভিডিও দেখতে পারো তোমাদের সুবিধা, ইনশাআল্লাহ আমাকে দেখবে তোমরা, চিনো না, আমার জন্য সবাই দোয়া করবে। আর যদি এরকমভাবে ভালোভাবে ভিডিও সবাই অবশ্যই আমার পাশে থাকবে ভাই, সবাই পাশে থাকবে, অবশ্যই পাশে থাকবে। তোমাদের কিছু জিনিস আমাদের দোয়া করো, আচ্ছা এটা আবার সাবস্ক্রাইব করবে, লাইক দিবে, এটাই। আচ্ছা বাদ দাও, কিছু বিজ্ঞাপন করলাম নিজের আর কি। আচ্ছা রাজি, যাই প্রতিকার সেম, এখানে একটু কাহিনী আছে, প্রতিকারটা যে ডাক্তার পরামর্শ নিতে হবে, এটাই। আর প্রয়োজন রেডিয়েশন থেরাপি প্রয়োগ করতে হবে, তেজস্ক্রিয় বিকিরণের মাধ্যমে ক্যান্সার কোষ ধ্বংস করতে হবে, এটাই।
এটা হচ্ছে, এটা কি কেমোথেরাপি আর কি, যেটাকে বলে আমরা কেমোথেরাপি দিতে হবে। হ্যাঁ, কেমোথেরাপি দিতে হবে, ক্যান্সারকে ধ্বংস করতে হলে কেমোথেরাপি দিতে হয়। আর প্রতিকার প্রতিরোধ সেম কথা সেম কথা সেম কথা, শুধু একটা কথা বেশি যে অতিরিক্ত চর্বি যাতে, বাকি সেম বাকি সেম বাকি সেম বাকি সেম কথা। তাহলে ভাইয়া এভাবে উই হ্যাভ কমপ্লিটেড আওয়ার চ্যাপ্টার, ফুল চ্যাপ্টার। বুঝতে পারছো? হুম। হ্যাঁ, একই কথা কিন্তু বল লাস্টার। তো যদি দরকার তোমার এই ক্লাসটা, যদি ধরো তুমি বুঝছো, তোমার দরকার আরেকটা ক্লাসটা আরেকবার করো। এতক্ষণ 2 ঘন্টা তো না ভাই, 1 ঘন্টা, সর্বোচ্চ 1 ঘন্টা 40 বা 50 মিনিট ক্লাসটা। বুঝতে পারছো? এতক্ষণ তো না। আমার জানার মধ্যে ক্লাসে সর্বোচ্চ কত হবে, 1 ঘন্টা, 1 ঘন্টা 25 মিনিট মনে হয় ক্লাসটা। 1 ঘন্টা 30 মিনিট মনে হয় ক্লাসটা হবে, 1 ঘন্টা 35 মিনিট ক্লাসটা। তো 1 ঘন্টা 35 মিনিট ক্লাস তো এটা কত করতে এতক্ষণ বেশি লাগবে না। আর ভাই আমি কয়েকদিন আগে একটা ক্লাস দেখছিলাম ইউটিউবে, 28 ঘন্টার ক্লাস, ইন্নালিল্লাহ, 28 ঘন্টা বাধ্য, মানে অনেকক্ষণ, বাট অবশ্যই ভালো পড়াইছে দেখে তো 28 ঘন্টার ক্লাস হচ্ছে বাধ্য এগুলা। বাট এই 1 ঘন্টা ধরে এগুলো ক্লাসে 2 বার করো, তারপরে বুঝো। আমার তো ক্লাসে বুঝাই এই কমপ্লেক্স, ইনশাল্লাহ তুমি একটু পিছিয়ে যেতে পারবে। অনুদয় বললে টেনশন, আর অনুদয় যদি বলবে আমি আরো বেশি করবো, তার বইয়ের ভিতরে দেখো, আমি তোমার দেখানো হয়েছে কুশি শাসন কাকে বলে, এইসব টাইপের কিছু একটা আছে, এগুলো পড়ে ফেলবা, ইনশাল্লাহ কাজে লাগবে। পুরার কাজ তোমাকে এখানে পড়াইছে। বুঝতে পারছো? হ্যাঁ, বুঝতে পারছো? তোমরা সবাই, মানে আমি অধ্যায়টা কমপ্লিট করছি, এখন তোমরা তোমাদের কাজ প্রদান করছে, তোমরা সব বোর্ড কোশ্চেন সলিউশন করবে। তারপরে বুট কোশ্চেন দেখবে আর কি 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 আসে, তারপরে অনুধাবনগুলা আর ভালোভাবে করতে পারবে। আর এখান থেকে তো সিকিউ এমসিকিউ ইনশাল্লাহ পারবে। আর দরকার লাগলে আমি যে পিডিএফটা দিব, শুধু এর আগে টপিকগুলো, গ্রুপ সংক্রান্ত টপিকগুলো আগে, এগুলো ভালো করে পারবে। হ্যাঁ, ইনশাল্লাহ তোমাদের জন্য আল্লাহ সহায় হবে। ইনশাল্লাহ তোমরা সবাই ভালো স্কিল, আর তোমাদের সবাই যদি ভালো করতে পারো, তাহলে আমি অনেক খুশি। এই ভিডিওটা কাদের জন্য আগে বলো, প্রথমে তোমাদের জন্য। সবাই তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিওটা দিতেছি, সেটা অবশ্যই অবশ্যই কিছু আমার আছে না, বিধান বলে তোমরা সবাই যদি ভালো করতে, তাহলে আমারও তো ভালো লাগবে, ভালো করতে তাহলে তো আমাদের ভালো লাগবে। তাই অবশ্যই তোমার সবাই ভালো করবে, ইনশাল্লাহ উপকৃত হবে আশা করি। আর উপকৃত অবশ্যই আমার জন্য দেওয়া রাখবে। আজকের জন্য এতটুকুই হতে পারে, আজকের জন্য তোমাদের কাছে আর কিছু না আছে, আজকের জন্য তোমাদের কাছে এতটুকুই যাবো। আল্লাহ হাফেজ, আমার জন্য সবাই দোয়া করবে, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর একটা কথা আমার জন্য সবাই দোয়া করবে। চ্যানেলটা তো সাবস্ক্রাইব করবে, সে তোমাদের বন্ধুদের কাছে ক্লাসগুলো শেয়ার দেবে, কারণ এটা হতে হবে তোমরা নিজের একা পড়ো না, তোমার বন্ধুরা যদি মিলে পড়ো না, তাহলে অনেক সুবিধা পেটে তোমাদের, দেখবে অনেক ভালো লাগবে তোমাদের ক্লাসটা করতে, যে ভাই অনেক ভালো লাগতেছে ক্লাসটা, মানে বন্ধু পড়তেছো বন্ধু শেষ করলে, এখন তোমরা আলোচনা করতে পারবে যে বন্ধু কি পড়ছস, তখন এই বলো হে বন্ধু এইভাবে পড়ছিস, তুই এখানে এইভাবে যা, যে এইভাবে পড়, তাহলে তুই এইভাবে, এরকমটা কিছু একটা, মানে বন্ধুর মধ্যে ভাই নিজেরা তো এখানে ইয়া করুন, শেয়ার করো ক্লাস। আর আমরা নতুন, এরাও দিবে, আমরা এখানে নতুন তো। হুম। তো হতে পারতো আমাদের চ্যানেলটা নতুন আর কি, আমি পুরাতন, চ্যানেলটা নতুন তো, তখন এখন চ্যানেলটা একটু এস্টাবলিশ করতে হবে। অবশ্যই তোমার সবাই আমাদের দোয়া করবে, আর চ্যানেলটা এস্টাবলিশের কাজ রয়েছে তোমাদের, মানে আল্লাহ অবশ্যই সহায় থাকবে, বাট এগুলো কাজে তোমরা কি করবে, তোমরা আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। আর অবশ্যই আমাদের দোয়া করবে। আজকে যদি আল্লাহ হাফেজ, আজকে যদি তোমাদের নূর ভাই এখান থেকে তোমাদের কাছ থেকে আল্লাহ হাফেজ নিল। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। অনেকক্ষণ ক্লাসটা হলো, আর ভুল ভ্রান্তি হলে অবশ্যই আমার কমেন্টে জানাবে কিছু ভুল হয়েছে কিনা, আশা করি ভুল হবে না ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।